হ্যালো স্টুডেন্ট, এখন আমি তোমাদের সামনে জিএসটি অর্থাৎ গুডস অ্যান্ড সার্ভিসেস, সার্ভিসেস নট সার্ভিস, গুডস অ্যান্ড সার্ভিসেস ট্যাক্স, গুডস অ্যান্ড সার্ভিসেস ট্যাক্সের নেক্সট টপিকটা নিয়ে আলোচনা করব। আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে এই যে আমরা যে ইনকাম ট্যাক্স পড়েছি, ঠিক আছে, ইনকাম ট্যাক্সেরও তো একটা অ্যাক্ট ছিল, তাই তো, ইনকাম ট্যাক্স একটা অ্যাক্ট ছিল, ঠিক তেমনই জিএসটি অর্থাৎ গুডস অ্যান্ড সার্ভিসেস ট্যাক্সের এরও একটা অ্যাক্ট আছে। তবে এই অ্যাক্টটা কোথায় লেখা আছে? সিজিএসটি অ্যাক্ট 2017 অর্থাৎ সেন্ট্রাল গুডস অ্যান্ড সার্ভিসেস ট্যাক্স অ্যাক্ট 2017 লেখা আছে। তো যাই হোক, এখন যেটা আমরা পড়বো সেটা আমরা সবাই জানি, তবু আরেকবার দেখে নিই। ট্যাক্সেবল ইভেন্ট অফ জিএসটি, ঠিক আছে, ট্যাক্সেবল ইভেন্ট আন্ডার জিএসটি। দেখো, জিএসটি ট্যাক্সেবল ইভেন্ট কি? জিএসটি ট্যাক্সেবল ইভেন্ট একদম পুরো ক্লিয়ার কাট কথা বলে দিয়েছে, সাপ্লাই হলেই জিএসটি বসাও, সাপ্লাই হলেই জিএসটি বসাও। তো এখানে কি লেখা দেখতে পাচ্ছ? Taxable event under GST shall be the supply of goods or services or both made for consideration in the course or furtherance of business। এ দেখো, বিজনেস পারপাসে হতে হবে বা বিজনেসের ডেভেলপমেন্টের জন্য হতে হবে। তাহলে কি বলেছে আবার দেখে নাও, ট্যাক্সেবল ইভেন্ট আন্ডার জিএসটি। জিএসটি ট্যাক্সেবল ইভেন্ট হচ্ছে সাপ্লাই, সেটা কি সাপ্লাই অফ গুডস অর সার্ভিসেস অর বোথ বলতে পারো, ঠিক আছে। তো তার মানে কি সাপ্লাইটা কি হবে? গুডসও সাপ্লাই হতে পারে, সার্ভিসও সাপ্লাই হতে পারে, বা বোথ সাপ্লাই হতে পারে, ঠিক আছে তো। এবং সেটা কিসের জন্য? ইন দ্য কোর্স অর ফার্দারেন্স অফ বিজনেস। ইন দ্য কোর্স অর ফার্দারেন্স অফ বিজনেস মানে আমরা বুঝতে পেরেছি সেটা বিজনেস পারপাস হতে হবে বা বিজনেসের ডেভেলপমেন্টের জন্য হতে হবে। আচ্ছা, তারপর কি বলছে? দ্য ট্যাক্সেবল ইভেন্ট আন্ডার দ্য এক্সিস্টিং ইনডাইরেক্ট ট্যাক্স ল such as manufacture, sale, services shall be stand subsumed in the taxable event known as supply। এই যে আমাদের যে আগে ইনডাইরেক্ট ট্যাক্সের স্ট্রাকচার ছিল, আমরা অলরেডি পোস্ট করে দিয়েছি, ইউটিউবে পোস্ট করে দিয়েছি ইনডাইরেক্ট ট্যাক্স স্ট্রাকচার আগে যে ছিল, ঠিক আছে, সেখানে অনেক রকমের ইনডাইরেক্ট ট্যাক্স ছিল। সেই সমস্ত ইনডাইরেক্ট ট্যাক্সগুলো তুলে দিয়ে, ঠিক আছে, সমস্ত ইনডাইরেক্ট ট্যাক্সগুলো এখন জিএসটির আন্ডারে নিয়ে আসা হয়েছে, ঠিক আছে তো। তো কি বলেছে এখানে? যেমন আগে ম্যানুফ্যাকচার হলে তার উপর এক্সাইজ বসতো, সেল যদি স্টেটের মধ্যে সেল হতো তাহলে ভ্যাট বসতো, যদি তোমার ইন্টার স্টেট হতো, ইন্টার স্টেট মানে একটা স্টেট থেকে আরেকটা স্টেটে যদি সেল হতো সেক্ষেত্রে কি বসতো? সেক্ষেত্রে সিএসটি বসতো, সার্ভিসের ক্ষেত্রে সার্ভিস ট্যাক্স বসতো। এখন সব তুলে দিয়েছে। তার মানে কি বুঝতে পারলে? ট্যাক্সেবল ইভেন্ট তোমাদের যদি কখনো জানতে চায় জিএসটি ট্যাক্সেবল ইভেন্ট, তোমরা বলবে সাপ্লাই, সাপ্লাই হলেই জিএসটি চার্জ হবে, আদারওয়াইজ জিএসটি চার্জ হবে না। অর্থাৎ এখানে পরিষ্কার হবে একটা ইম্পর্টেন্স দিয়েছে কি টার্মসের ওপর? সাপ্লাইয়ের ওপর ইম্পর্টেন্স দিয়েছে, সেলের ওপর কোনো ইম্পর্টেন্স দেয়নি। মানে খুব ভালো জিনিসই করেছে, কারণ না আগে কি হতো, আগে সেল হলেই তো, অর্থাৎ আমরা বলতে পারি সেল ছাড়া, ঠিক আছে, সেল ছাড়া অন্য কোনোভাবে যদি গুডস বা সার্ভিস যদি কোনো রকমের সাপ্লাই করা হয়, ঠিক আছে, তাহলে কিন্তু জিএসটি বসবে। অর্থাৎ তোমরা বলতে পারো, যেমন ধরো আমরা যদি বলি তোমার রিলায়েন্স ট্রেন্ডস আমাদের এখানে আছে, কলকাতা সিটিতে আছে। এবার কলকাতা থেকে এই কলকাতা সিটি মানে এই একটা স্টেটের মধ্যে যদি কোনো ব্রাঞ্চই তোরা ট্রান্সফার করে, সেক্ষেত্রে কিন্তু তোমার জিএসটি বসবে না। কিন্তু একটা স্টেট থেকে আর একটা স্টেটে যদি কোনো স্টক ট্রান্সফার করে, ঠিক আছে, সেক্ষেত্রে কিন্তু জিএসটি অবশ্যই চার্জ হবে। তাহলে কি বুঝতে পারলে? যেটা আগে ছিল না, ঠিক আছে, আগে কি ছিল? আগে একটা ব্রাঞ্চ থেকে আর একটা ব্রাঞ্চে যদি গুডস পাঠানো হতো তাহলে কিন্তু কোনো রকমের ভ্যাট বসতো না। তো আশা করি বুঝতে পেরেছো। এটা কি করেছে? বলেছে যদি ইন্টার স্টেট হয়, যদি ইন্টার স্টেট সাপ্লাই হয় সেক্ষেত্রে তোমার আইজিএসটি বসবে, কিন্তু যদি ইন্টার স্টেট হয় সেক্ষেত্রে কোনো রকমের জিএসটি চার্জ হবে না। আশা করি বুঝতে পেরেছো। এবার আজকের মেন টপিক পড়াবো। তোমরা স্ক্রিনে দেখতেই পাচ্ছ কি লেখা আছে, দেখো লেখা আছে মিনিং অ্যান্ড স্কোপ অফ সাপ্লাই। এটা কত নম্বর ধারায় লেখা আছে? সেকশন 7। দেখো, আমাদের যে সিজিএসটি অ্যাক্ট 2017 আছে, এখানে কিন্তু সাপ্লাইয়ের কোনো রকমের ডেফিনেশন দেয়নি, ঠিক আছে। তবে সিজিএসটি অ্যাক্ট 2017 ওই অ্যাক্টে পরিষ্কারভাবে বলেছে সাপ্লাইয়ের মধ্যে কি কি জিনিস থাকতে পারে, ঠিক আছে। এখন সেই জিনিসগুলো নিয়ে আলোচনা করব, ঠিক আছে। তো কি দেখতে পাচ্ছ? সেকশন 7(1), ঠিক আছে, বলছে সাপ্লাই ইনক্লুডস। 7(1) বলেছে সাপ্লাইয়ের মধ্যে কি কি জিনিস ইনক্লুড থাকতে পারে, ঠিক আছে। তো দেখো, আমরা যে পড়বো, আমরা চারটে ভাগে পড়বো। কি পড়বো? একটা 7(1)A পড়বো, একটা 7(1)B পড়বো, একটা 7(1)C পড়বো, একটা 7(1)D পড়বো। অর্থাৎ
মানে কি বলেছে, সিজিএসটি অ্যাক্ট 2017 পরিষ্কারভাবে বলেছে সাপ্লাইয়ের কোনো ডেফিনেশন দিতে পারেনি, বলেছে সাপ্লাইয়ের মধ্যে কি কি ইনক্লুড থাকতে পারে। তো সেইগুলোই আমরা চারটে সেকশনে পড়বো, ABCD, 7(1)A, 7(1)B, 7(1)C অ্যান্ড 7(1)D। তো দেখো 7(1)A কি বলছে, বলছে অল ফর্মস, দেখো এই যে রেড কালি দিয়ে যে আন্ডারলাইন করা আছে না, এটা ইম্পর্টেন্ট লাইন, ঠিক আছে, তোমরাও কিন্তু এক্সামে এটা আন্ডারলাইন করবে। বলছে অল ফর্ম অফ সাপ্লাই অফ গুডস অর সার্ভিসেস অর বোথ সাচ অ্যাজ, ব্যাকেটে লেখা আছে সেল, ট্রান্সফার, বার্টার, এক্সচেঞ্জ, লাইসেন্স, রেন্টাল, লিজ অ্যান্ড ডিসপোজাল, made or agreed to be made for a consideration by a person in the course or furtherance of business। তোমরা অবশ্যই এই লাইনটা লিখবে একদম, এটা পুরো ভালো মতন পড়বে, কোনো মতে যেন ভুল না হয়, ঠিক আছে। এটা কিন্তু লয়ের ভাষা, ঠিক আছে, এটা কখনো বানালে হবে না, এটা লয়ের কথা। বলছে অল ফর্ম অফ সাপ্লাই, অল ফর্ম অফ সাপ্লাই, কি বললাম, অল ফর্ম অফ সাপ্লাই মানে সমস্ত ধরনের সাপ্লাই, সমস্ত রকমের সাপ্লাই। আচ্ছা তাহলে কি সাপ্লাই হবে, গুডস অর সার্ভিসেস অর বোথ, তাহলে মাথায় রাখবে কি সাপ্লাই হবে, গুডস অর সার্ভিসেস অর বোথ। আচ্ছা আচ্ছা, এখানে কিন্তু দুটো কন্ডিশন তোমাকে অবশ্যই মাথায় রাখতে হবে, সেটা কি, একটা কনসিডারেশন থাকতেই হবে, আর একটা কি হতে হবে, ইন দ্য কোর্স অর ফার্দারেন্স অফ বিজনেস। কিছুক্ষণ আগেই বললাম ইন দ্য কোর্স অর ফার্দারেন্স অফ বিজনেস, ফার্দারেন্স অফ বিজনেস মানে তোমার বিজনেস পারপাসে হতে হবে বা বিজনেস ডেভেলপমেন্টের জন্য করবে। তার মানে কি বলেছে 7(1)A একদম পুরো ক্লিয়ার কাট কথা বলেছে, সমস্ত ধরনের সাপ্লাই হতে হবে, যে কোনো ধরনের সাপ্লাই হতে পারে, ঠিক আছে, তবে সেই সাপ্লাইটা গুডস অর সার্ভিস অর বোথ। তবে এখানে দুটো কন্ডিশন মানতে হবে, একটা কন্ডিশন কি কনসিডারেশন হবে, ঠিক আছে, একটা কনসিডারেশন হবে, কিছু কনসিডারেশনটা কি বলেছে, মেড অর এগ্রিড টু বি মেড, ঠিক আছে, মেড অর এগ্রিড টু বি মেড, তবে কি করে, বাই আ পার্সন ইন দ্য কোর্স অর ফার্দারেন্স অফ বিজনেস। চলো আরেকবার বলে দিই, অল ফর্ম অফ সাপ্লাই, সমস্ত ধরনের সাপ্লাই হতে পারে, সেটা কি, গুডস অর সার্ভিসেস অর বোথ, ঠিক আছে, গুডস সাপ্লাই হতে পারে, সার্ভিসেস সাপ্লাই হতে পারে, বা দুটোই সাপ্লাই হতে পারে, ঠিক আছে। এর জন্য দুটো কন্ডিশন তোমাকে মানতেই হবে, সেটা হচ্ছে কনসিডারেশন অবশ্যই থাকতে হবে, সাপ্লাই তখনই হবে যদি কনসিডারেশন থাকে, তাহলেই সাপ্লাই হবে, আর যদি কনসিডারেশন না থাকে তাহলে কোনো সাপ্লাই হবে না। সাপোজ আমি একটা এক্সাম্পল দিলাম, আমি ধরো আমার এক কাজিনকে, ঠিক আছে, ও বিকম অনার্স পড়ছে, ওকে পড়াচ্ছি, কিন্তু ওর থেকে কোনো টিউশন ফিস নিচ্ছি না, ঠিক আছে, তাহলে কি এখানে এটা কি কোনো সাপ্লাই হবে, না স্যার এখন কোনো সাপ্লাই হবে না, কারণ আপনি ওর থেকে কিছু কোনো ফিসই নিচ্ছেন, মানে আপনি ওর থেকে কোনো কনসিডারেশনই নিচ্ছেন না, এটাকে সাপ্লাই হবে না, ঠিক আছে। তাহলে জিনিসটা বুঝতে পারে তো, নো কনসিডারেশন নো সাপ্লাই, মাথায় রাখবে, নো কনসিডারেশন নো সাপ্লাই, এটা পরিষ্কার ভাবে বলেছে। আর কি বলেছে, ইন দ্য কোর্স অর ফার্দারেন্স অফ বিজনেস। আর একটা জিনিস মাথায় রাখবে, যদি কোনো পার্সোনাল কাজের জন্য হয় তাহলেও কিন্তু সাপ্লাই হবে না। তাহলে আশা করি বুঝতে পারলে। তো স্যার এখানে ব্যাকেটে বলেছে, অবশ্যই বলবে ব্যাকেটের কথাগুলো, কি বলেছে, সেল, ট্রান্সফার, বার্টার, এক্সচেঞ্জ, লাইসেন্স, রেন্টাল, লিজ, ডিসপোজাল। দেখো দেখতে পাচ্ছ, তবে এক্সামে আসলে কিন্তু শুধু এইটুক প্যারাই দিতে হবে, ঠিক আছে, এক্সামে আসলে, এক্সামে যখন আসবে তোমরা তো এইটুক প্যারাই দেবে, এর পরের গুলো, এরপরে যে এখন যে এইগুলো বলছি লিস্ট জিনিসটা কি সেটা তোমাদের বোঝার জন্য বলছি, লিস্টটা কিন্তু এক্সামে লিখতে হবে না, ঠিক আছে, এই যে সমস্ত পয়েন্টগুলো বলছি টার্মগুলো, লিস্ট কি বলেছে, তোমরা লিস্ট তো শুনেইছো নিশ্চয়ই। তো লিস্ট জিনিসটা কি, ধরো আমার একটা, ধরো একটা বড় একটা ল্যান্ড পড়ে আছে, ঠিক আছে, একজন কোনো ফার্মার এসে বললো কি, আচ্ছা আমি এখানে চাষাবাদ করতে চাই, ঠিক আছে, কোনো অসুবিধা নেই, বলছে যে বলছে 10 বছরের জন্য আমি এটা ভাড়া চাই, ঠিক আছে, 10 বছরের জন্য ভাড়া চাইছো, ঠিক আছে, এত টাকা দিতে হবে। তো এটাই হচ্ছে লিজ, ঠিক আছে। তোমরা লিজ আর রেন্টের মধ্যে ডিফারেন্স নিশ্চয়ই বুঝতে পারছো। রেন্ট মানে কি, ধরো আমার কোনো ঘর আছে, আমি কাউকে ভাড়া দিলাম, প্রতি মাসে ওর থেকে ভাড়া নিচ্ছি, এটা রেন্ট। আর লিজ মানে কি, অনেকটা পিরিয়ডের জন্য যে টাকা নেওয়া হবে, সেটা হচ্ছে লিজ। কি লিখেছে, লিজ, কন্ট্রাক্ট টু অ্যালাউ রাইট টু ইউজ ফর আ পিরিয়ড উইথআউট ট্রান্সফার অফ টাইটেল। আচ্ছা এক্সচেঞ্জ, এক্সচেঞ্জ তো তোমরা নিশ্চয়ই শুনেছো। এক্সচেঞ্জ কি, ধরো আজকে ধরো আমি একটা, ধরো কোনো OnePlus-এর একটা সেট কিনতে চাই, ঠিক আছে, ফোনটার দাম 35,000 টাকা। এবার ধরো আমার কাছে Redmi Note 5 Pro আছে, ঠিক আছে, আমি কি করব, আমি দোকানে গেলাম, আমি বললাম OnePlus-এর ফোনটা দেখলাম, পছন্দ হলো, আমি বললাম দাম কত, বলো 35,000। তো ঠিক আছে, আমি বললাম আমি না এক্সচেঞ্জ করে নেবো, আমার Redmi Note 5 Pro আছে, আমি দেখালাম, বললো কত দেবে, বললো 5,000 দেবো। তার মানে আমাকে কত দিতে হচ্ছে, আমাকে 30,000 দিতে হচ্ছে, মানে কি টোটাল যা আমি এক্সচেঞ্জ করে পেলাম, ঠিক আছে। তো দেখো কি বলছে, টু সোয়াপ অর ট্রান্সফার ফর অ্যান ইকুইভ্যালেন্ট উইথ ইউজ অফ মানি, কিছু মানি দিলাম, ঠিক আছে, আর আমার পুরোনো ফোনটা দিলাম, এটাই হচ্ছে এক্সচেঞ্জ। এবার বলছে লাইসেন্স, লাইসেন্সটা কি বলছে, আ পারমিশন গ্র্যান্টেড টু এক্সাইজ, ঠিক আছে। তো এটা বুঝতে পারলে লাইসেন্স জিনিসটা একদমই ইজি জিনিস, লাইসেন্স জিনিসটা একদমই ইজি জিনিস, এমন কিচ্ছু কঠিন। লাইসেন্স জিনিসটা কি, কোনো একটা পারমিশন দেবে, ঠিক আছে, পারমিশন, যেমন আমরা তো দেখি, আমরা অনেক সফটওয়্যার ইউজ করি, ঠিক আছে, সফটওয়্যার তো আমরা কিনি না, সফটওয়্যার লাইসেন্সটা নিই। যেমন ধরো কোনো একটা অ্যান্টিভাইরাস, ঠিক আছে, ধরো আজকে আমার কম্পিউটারে একটা অ্যান্টিভাইরাস লাগাতে হবে, তো কি হলো, আমি
তার থেকে অ্যান্টিভাইরাসটা নিলাম 1 বছরের জন্য, 1 বছরের টাকাটা পেমেন্ট করলাম, লাইসেন্স পেলাম। তো এটা বুঝতে পারছি লাইসেন্স জিনিসটা কি। তো সেলটা কি, সেল জানো, ধরো আজকে ধরো আমার মোবাইল ফোনের দোকান আছে, আমার দোকানে কোনো কাস্টমার আসলো, আমি তাকে মোবাইল ফোনটা বেচলাম। তার মানে কি, এই মোবাইল ফোনটা বেচে দিলাম মানে আমার মোবাইল ফোনে যে টাইটেলটা ছিল, টাইটেল অফ গুডসটা চলে গেল, হ্যান্ড ওভার হয়ে গেল। বলছে সেল, ট্রান্সফার অফ ওনারশিপ অফ গুডস, গুডসের ওনারশিপ চলে যাচ্ছে। তো ট্রান্সফার অফ গুডস অর রাইট ইন গুডস উইদাউট ট্রান্সফার অফ টাইটেল। ধরো আমার কাছে কোনো একটা মেশিন আছে, সেই মেশিনটা আমার কাছে কেউ নিতে এসছে, ঠিক আছে, নিতে এসছে মানে কি, কিনতে আসেনি। ধরো আমার কাছে একটা মেশিন আছে, ঠিক আছে, সেই মেশিনটা ধরো মিস্টার রাম এসছে, মিস্টার রামকে মেশিনটা দিয়ে দিলাম 3 মাসের জন্য, ঠিক আছে। তার বদলে ওর থেকে কিছু একটা কনসিডারেশন টাকা নিলাম। এটাই হচ্ছে তোমার কি বলে, এটাই ট্রান্সফার বলছে। তো বললাম ট্রান্সফার জিনিসটা কি, ট্রান্সফার অফ গুডস অর রাইট ইন গুডস উইদাউট ট্রান্সফার অফ টাইটেল। আমি কিন্তু মেশিনটা কিন্তু ওর নামে লিখে দিচ্ছি না, আমি 3 মাসের জন্য ওকে ইউজ করতে দিচ্ছি। বার্টার নিশ্চয়ই তোমরা নাম শুনেছো। বার্টারের উদাহরণটা কি দিতে পারি, ধরো কাউকে ল্যাপটপ সাপ্লাই করছি, ঠিক আছে। এবার যাকে ল্যাপটপ সাপ্লাই করছি সে ধরো ম্যানুফ্যাকচার, কি ম্যানুফ্যাকচার করে, সে হচ্ছে ধরো প্রিন্টার ম্যানুফ্যাকচার, সে আবার আমাকে প্রিন্টার দিল, মানে একটা জিনিস আমি দিলাম, ও আবার একটা জিনিস দিল, এটা হচ্ছে বার্টার, ঠিক আছে। বলছে এক্সচেঞ্জ ওয়ান কমোডিটি ফর আনাদার উইদাউট মানি। রেন্টাল তো আগেই বললাম, নতুন করে বোঝানোর কিছু নেই। পিরিয়ডিক্যাল পেমেন্ট ফর দ্য ইউজ অফ সামওয়ান এলস প্রপার্টি আর ডিসপোজাল। ধরো বিজনেসে অনেক অ্যাসেট থাকে, কোনো একটা অ্যাসেটের পার্ট বেচে দিলাম, সেটা হচ্ছে ডিসপোজাল, ঠিক আছে। এবার দেখো আমি যে এক্সাম্পল গুলো বলছিলাম, তোমরা দেখতে পারো এক্সাম্পল, সেটা কি লেখা আছে, মিস্টার রাম প্রোভাইডস ফ্রি কোচিং সার্ভিস টু মিস্টার শ্যাম, মানে মিস্টার রাম মিস্টার শ্যামকে ফ্রি কোচিং সার্ভিস দিচ্ছে। ইন সাচ কেস দেয়ার ইজ নো সাপ্লাই, এখানে কোনো সাপ্লাই হয়নি, কেন সাপ্লাই হয়নি, ফ্রিতে দিচ্ছে তো, কোনো কনসিডারেশনই নেই। তারপর বলছে কি, হোয়েন আ নিউ মোবাইল ওয়ার্থ ₹10,000 ইজ পারচেজ ইন এক্সচেঞ্জ অফ অ্যান ওল্ড মোবাইল অ্যালং উইথ দ্য মনিটারি কনসিডারেশন উইথ ₹2,000 পেড ফর দ্য সেট পারচেজ, দিস ইজ এক্সাম্পল অফ এক্সচেঞ্জ। তাহলে আশা করি বুঝতে পারলে এটা। তাহলে 7(1)(a) হলো, এবার সেকশন 7(1)(b) পড়বো। এখানে কি লিখতে হবে, এটা খুব ইম্পর্টেন্ট লাইন, 7(1)(b) শুধু এই লাইনটুকু লিখলেই হবে, এইটুকু লাইন লিখলেই হবে, পুরো লিখতে হবে না, শুধু এইটুকু লিখলেই হবে। কি লেখা আছে, ইম্পোর্ট অফ সার্ভিসেস ফর কনসিডারেশন হোয়েদার অর নট ইন দ্য কোর্স অফ ফার্দারেন্স অফ বিজনেস, ঠিক আছে। তো তাহলে কি বলেছে দেখো, আমরা তো জিএসটির আগের ক্লাসগুলোতে অবশ্যই বলেছি, আমরা যদি ফরেন থেকে, ঠিক আছে, ফরেন থেকে যদি কোনো গুডস ইম্পোর্ট করি, ঠিক আছে, সেক্ষেত্রে কাস্টম অ্যাক্ট ওয়াইজ বিসিডি বসে, অর্থাৎ বেসিক কাস্টম ডিউটি বসে, আর হচ্ছে কি আইজিএসটি বসে। তবে এই আইজিএসটি কিন্তু জিএসটি অ্যাক্টের আইজিএসটি না, এই আইজিএসটি তোমার কাস্টম অ্যাক্ট ওয়াইজ বসে। তাহলে কি, ফরেন থেকে যদি কোনো গুডস ইম্পোর্ট করি সেক্ষেত্রে কোনো জিএসটি চার্জ হয় না, সেক্ষেত্রে বেসিক কাস্টম ডিউটি আর আইজিএসটি চার্জ হয়। কিন্তু ফরেন থেকে যদি কোনো সার্ভিস ইম্পোর্ট করি এবং সেক্ষেত্রে কনসিডারেশন যদি থাকে, ধরো ফরেন থেকে আমি কোনো একটা সার্ভিস নিয়েছি এবং যার থেকে সার্ভিস নিয়ে তাকে আমি কিছু পেমেন্ট করেছি, কনসিডারেশন দিয়েছি, কনসিডারেশন এখানে পেমেন্টের কথা বলা হচ্ছে, সবসময় পেমেন্টটাকে কনসিডারেশন বলে না, বেসিক্যালি পেমেন্টই হয়। কিন্তু সেটা আমার বিজনেস পারপাসে ইউজ হতে পারে বা বিজনেস পারপাসে ইউজ নাও হতে পারে, ঠিক আছে। এটাই 7(1)(b) বলে। তবে বলেছে সাপ্লায়ার হতে হবে আউটসাইড ইন্ডিয়া। সাপ্লায়ার আমি বিদেশ থেকে নিচ্ছি, তো সাপ্লায়ার আউটসাইড ইন্ডিয়া অবশ্যই হবে। আর রেসিপিয়েন্ট, আমি যেহেতু রিসিভ করছি, তাই তো, আমি রেসিপিয়েন্ট ইন ইন্ডিয়া। দেখো এর একটা এক্সাম্পল দিই, মন দিয়ে শোনার চেষ্টা করো। বলছে দিল্লির একজন বিজনেসম্যান, ঠিক আছে, সিঙ্গাপুরে থাকে, ঠিক আছে, খুব ভালো একজন টেকনিক্যাল অ্যাডভাইজার, ঠিক আছে। টেকনিক্যাল অ্যাডভাইজারের জন্য তার সঙ্গে একটা কন্ট্যাক্ট করেছে, বলেছে যে তুমি আমার কোম্পানির সঙ্গে কন্ট্যাক্ট করো, 5 বছরে ওর সঙ্গে কন্ট্যাক্ট করে কত, $50,000, ঠিক আছে। এটাকে কিন্তু সাপ্লাই বলে গণ্য করা হবে, ঠিক আছে, এটাকে সাপ্লাই মানা হবে। কেন, ও ফরেন থেকে কি করছে, ও সার্ভিস ইম্পোর্ট করছে, তার বদলে ওকে কনসিডারেশন দিচ্ছে, ঠিক আছে। এটা বিজনেস পারপাসও হতে পারে বা পার্সোনাল পারপাসও হতে পারে, এমন না যে বিজনেস পারপাসেই হতে হবে। আচ্ছা পরের এক্সাম্পলটা দেখো, পরের এক্সাম্পলটা আরো ভালো আছে, ঠিক আছে। ধরো কলকাতায় একজন বিজনেসম্যান থাকে, তার নাম হচ্ছে মিস্টার এক্স, ঠিক আছে। ও খুব ভালো বাড়ি, খুব উন্নত মানের, খুব একটা ডেকোরেট, একটা ভালো বাড়ি বানাতে চায়, কিন্তু তার ভাই থাকে কোথায়, তার ভাই থাকে হচ্ছে তোমার ইংল্যান্ডে, সে হচ্ছে আর্কিটেকচার, ঠিক আছে। এবার কি হচ্ছে, তো সুন্দর করে একটা ডিজাইন করে দিয়েছে, কেন কলকাতায় যে এক্স থাকে তার রিলেটিভ হয়, ঠিক আছে। তো তার থেকে তো কোনো টাকা নেবে না, তার মানে কি বুঝতে পারলে, স্যার এটাও তো সাপ্লাই হবে না, কেন কোনো তো কনসিডারেশনই নেই। যদি ওর রিলেটিভকে যদি কোনো রকমের কনসিডারেশন দিত, তাহলে অবশ্যই সাপ্লাই হতো। তার মানে বুঝতে পারলে, দুটো এক্সাম্পল বুঝিয়ে দিলাম।
7(1)(b)টাও হয়ে গেল। এবার চলে আসবো 7(1)(c)। তার মানে তোমাদের এক্সামে কি লিখতে হবে, সাপ্লাই আসলে কি লিখবে আমি পরে বলে দিচ্ছি, এখন জাস্ট বুঝিয়ে নিই, তারপর পরে বলেছি এক্সামে কি লিখতে হবে। এবার দেখো 7(1)(c) কি লেখা আছে, বলছে যে দ্য অ্যাক্টিভিটিস স্পেসিফাইড ইন শিডিউল 1 মেড অর এগ্রিড টু বি মেড উইথআউট আ কনসিডারেশন ইন কোর্স অর ফার্দারেন্স অফ বিজনেস। বলছে 7(1)(c) কি বলছে, বলছে শিডিউল ওয়ানে এমন কিছু অ্যাক্টিভিটিস এর কথা বলছে, স্পেসিফাই কিছু অ্যাক্টিভিটিস এর কথা বলেছে, সেটা মেড অর এগ্রিড টু বি মেড, সেখানে কনসিডারেশন না থাকলেও সাপ্লাই বলে মানা হবে। প্রথম আমরা 7(1)(a)তে কি বললাম, 7(1)(a)তে বললাম সমস্ত রকমের সাপ্লাই হলেই ঠিক আছে তাকে সাপ্লাই বলা হবে, তবে দুটো কন্ডিশন ছিল, একটা কনসিডারেশন থাকতে হবে এবং আরেকটা সেটা ইন দ্য কোর্স অর ফার্দারেন্স অফ বিজনেস হতে হবে। 7(1)(b) কি বললাম, 7(1)(b) বললাম যদি ফরেন থেকে যদি কোনো আমরা সার্ভিস ইম্পোর্ট করি, ঠিক আছে, সেটা ইন দ্য কোর্স অর নট, ঠিক আছে, কিন্তু কনসিডারেশন থাকতে হবে, তাহলে সাপ্লাই বলে গণ্য করা হবে। কিন্তু এখানে কি বললো, এখানে বলছে কনসিডারেশন না থাকলেও সাপ্লাই বলা হবে, ঠিক আছে, সেটা ইন দ্য কোর্স অর ফার্দারেন্স অফ বিজনেস, কিন্তু শিডিউল 1-এ বলা আছে এরকম কতগুলো জিনিস। প্রথম পয়েন্ট কি বলছে, পার্মানেন্ট ট্রান্সফার অর ডিসপোজাল অফ বিজনেস অ্যাসেট, ঠিক আছে। এর একটা এক্সাম্পল বলছি, মন দিয়ে শুনে নাও। ধরো একটা মোবাইল ফোনের বিজনেস আছে, ঠিক আছে, মোবাইলের দোকান আছে, আমি সাপ্লায়ার কাছ থেকে মোবাইল ফোন কিনেছি, আর আমি যখন মোবাইল ফোন কিনেছিলাম তখন তাকে আমি ইনপুট ট্যাক্স দিয়েছিলাম, মানে আমি ইনপুট ট্যাক্স ক্রেডিট নিয়েছিলাম। তার ইনপুট ট্যাক্স ক্রেডিট কি আমরা জিএসটির ফার্স্ট ভিডিওতেই বুঝিয়েছি। কিন্তু এবার ধরো কালকে আমার এক রিলেটিভ ধরো আমার দোকানে আসলো, ঠিক আছে, আমি তাকে একটা ফোন গিফট করে দিলাম, ঠিক আছে, একটা ফোন গিফট করলাম, তার থেকে কোনো পেমেন্ট নিইনি, তার থেকে তখন বুঝতে পারো তার থেকে কোনো কনসিডারেশন নিইনি, গিফট করেছি তো। তো এবার বলো আমি কি আমার বিজনেস অ্যাসেট ট্রান্সফার করেছি? হ্যাঁ স্যার, আপনি আপনার বিজনেস অ্যাসেট মানে আপনার যে ফোন ছিল ফোনটা আপনি আপনার রিলেটিভকে দিয়েছেন, তাহলে আপনি আপনার বিজনেস অ্যাসেটটা ট্রান্সফার করে দিয়েছেন। তা আমি যখন মোবাইল ফোন কিনেছিলাম আমি কি তখন ইনপুট ট্যাক্স ক্রেডিট নিয়েছিলাম? হ্যাঁ, আমি যখন মোবাইল ফোন কিনেছিলাম আমি ইনপুট ট্যাক্স ক্রেডিট নিয়েছিলাম। এবার আমি যখন মোবাইল ফোন, আমি তো বেচছি না, আমি গিফট করছি, তাহলে তাহলে কিন্তু আমি যে এই রিলেটিভকে যে মোবাইল ফোনটা গিফট করলাম এটাকে কিন্তু সাপ্লাই হিসেবে গণ্য করা হবে, ঠিক আছে। যদি আমি ইনপুট ট্যাক্স ক্রেডিট না নিতাম মোবাইল ফোন কেনার সময়, তাহলে এটা ইনপুট ট্যাক্স হিসেবে মানা হতো না, ঠিক আছে। তারপর আর একটা এক্সাম্পল নিতে পারো, ধরে নিয়ে হচ্ছে রাহুল একজন কম্পিউটার ডিলার, ঠিক আছে, সে কম্পিউটার যখন কিনেছিল না, তখন যার থেকে যেই সাপ্লাইয়ের কাছে কম্পিউটার গুলো পারচেস করেছিল তখন ওই ইনপুট ট্যাক্সের অ্যাডভান্টেজ নিয়েছিল, ঠিক আছে। এবার ওর ওর বাড়িতে কম্পিউটার লাগবে, একটা কম্পিউটার ওর বাড়িতে নিয়ে চলে আসলো ইউজ করার জন্য পার্মানেন্টলি, ঠিক আছে। তো কিন্তু বাড়িতে কম্পিউটার নিয়ে আসলো, কি কোনো কনসিডারেশন দিয়ে? না স্যার, এখানে কোনো রকমের টাকা দেয়নি। ও যখন কম্পিউটার পারচেস করেছিল তখন তো ইনপুট ট্যাক্স ক্রেডিট নিয়েছিল, কিন্তু এক্ষেত্রে যে বাড়িতে নিয়ে আসলো না কম্পিউটারটা, এক্ষেত্রে কিন্তু এটাকে সাপ্লাই হিসেবে গণ্য করে। তাহলে কি বুঝতে পারছো, বিজনেসের কোনো অ্যাসেট পার্টিকুলার আমরা যেই বিজনেসে ডিল করব, ঠিক আছে, আমরা যেই বিজনেসে ডিল করব সেই বিজনেসের অ্যাসেট যখন আমরা পারচেস করেছিলাম তখন তো আমরা ইনপুট ট্যাক্স ক্রেডিট নিয়েছিলাম, কিন্তু এই অ্যাসেট যদি আমরা কাউকে গিফট করে দিই বা নিজের ব্যবহার করার জন্য বাড়িতে নিয়ে চলে আসি, তাহলে সেক্ষেত্রে কিন্তু সেটাকে সাপ্লাই হিসেবে গণ্য করা হবে, মনে রাখবে এটা। তারপরে কি বলেছে, খুব ইম্পর্টেন্ট পয়েন্ট 2 নম্বর, সাপ্লাই বিটুইন রিলেটেড আর ডিস্টিংক্ট পার্সন, ঠিক আছে, সাপ্লাই বিটুইন রিলেটেড আর ডিস্টিংক্ট পার্সন। বলছে সাপ্লাই যদি রিলেটেড পার্সন আর ডিস্টিংক্ট পার্সনের মধ্যে যদি হয়ে থাকে, ঠিক আছে, সেই সাপ্লাইটা কি গুডস হতে পারে, সার্ভিস হতে পারে বা বোথ হতে পারে, এবং সেটা কি ইন দ্য কোর্স অর ফার্দারেন্স অফ বিজনেস, আগেই বলেছি বিজনেস পারপাস হতে পারে বা বিজনেসের ডেভেলপমেন্টের জন্য হতে পারে, সেক্ষেত্রে কনসিডারেশন না থাকলেও এটাকে সাপ্লাই বলে মানা হবে। এবার তোমাদের মনে কোশ্চেন থাকবে, স্যার রিলেটেড পার্সন জিনিসটা কি? দেখো রিলেটেড পার্সন আমাদের আগে পড়ানো হয়নি, এখন বলেইছি রিলেটেড পার্সন জিনিসটা কি, ঠিক আছে। তো রিলেটেড পার্সনের কয়েকটা এক্সাম্পল দিয়ে তোমরা বুঝে নাও। ধরে নেওয়া হচ্ছে একজন পার্সন ছিল যার নাম এ, ঠিক আছে, এ এক্স কোম্পানি এবং ওয়াই কোম্পানি দুটো কোম্পানিরই ও ডিরেক্টর, ঠিক আছে। এক্ষেত্রে এক্স কোম্পানি এবং ওয়াই কোম্পানি দুটো কোম্পানিকেই রিলেটেড পার্সন বলে মানা হবে। বা যদি এরকম এক্সাম্পল হতে পারে, এ এক্স কোম্পানি এবং ওয়াই কোম্পানির ডিরেক্টর, কি বললাম, এ এক্স কোম্পানি এবং ওয়াই কোম্পানির ডিরেক্টর, এক্ষেত্রে এ এক্স কোম্পানি এবং ওয়াই কোম্পানি তিনজনকে আমরা রিলেটেড পার্সন হিসেবে মেনে নেব। আচ্ছা, পরের এক্সাম্পলে আসে যাক, সি এক্স কোম্পানিতে সার্ভিস করে, কি বললাম, সি এক্স কোম্পানিতে সার্ভিস করে, তাহলে এক্ষেত্রে সি এবং এক্স কোম্পানি রিলেটেড পার্সন। আচ্ছা, আর একটা বি হচ্ছে এমন একজন পার্সন, ঠিক আছে, যে কিনা এক্স কোম্পানি এবং ওয়াই কোম্পানি
দুটো কোম্পানিরই, ঠিক আছে, একটা কোম্পানি 30% শেয়ার পারচেস করেছে আর একটা কোম্পানি 50% শেয়ার পারচেস করে, মানে ও দুটো কোম্পানির মালিক, একটা কোম্পানি 30% মালিক আর একটা কোম্পানি 50% মালিক, ঠিক আছে। এক্ষেত্রে কিন্তু এক্স কোম্পানি এবং ওয়াই কোম্পানি দুটোকে রিলেটেড পার্সন বলে মানা হবে। স্যার এখানে 30% 50% বললেন, মানে এরকম কি কোনো রুল আছে? হ্যাঁ, রুল আছে। কোনো কোম্পানি যদি 25% শেয়ার পারচেস করে সেক্ষেত্রে রিলেটেড পার্সন হিসেবে আমরা মেনে নেব। আচ্ছা, এরপরের এক্সাম্পল কি বলেছে? বলছে এ হচ্ছে এমন একজন পার্সন যে কিনা এল অ্যান্ড সন্স এবং এম অ্যান্ড সন্সের অপারেটিং পার্টনার। মানে কি বললাম, এ হচ্ছে এমন একজন পার্টনার যে কিনা দুটো পার্টনারশিপ বিজনেসেরই অপারেটিং পার্টনার। সেক্ষেত্রে, ঠিক আছে, সেক্ষেত্রে সবাই মানে এ আর এই যে দুটো পার্টনারশিপ বিজনেস মানে তিনজনই কিন্তু রিলেটেড পার্সন বলে মানা হবে। আর একটা কি বলছে, এ আর বি দুজন পার্সন মিলে জয়েন্টলি, বলতে ওর জয়েন্ট ভেঞ্চারে মিলে, ঠিক আছে, এ অ্যান্ড বি অ্যাসোসিয়েটস গড়ে তোলে। সেক্ষেত্রে এ বি আর এ বি অ্যাসোসিয়েটস তিনজনই কিন্তু রিলেটেড পার্সন। আচ্ছা, এবার আমরা তাহলে রিলেটেড পার্সন বললাম, এবার আমরা বলি ডিস্টিংক্ট পার্সন জিনিসটা কি। ডিস্টিংক্ট পার্সন জিনিসটা কি, এক্সাম্পল দিয়ে জিনিসটা আমরা বুঝে নেবো ডিস্টিংক্ট পার্সন জিনিসটা কি। বলছে সিলিকন লিমিটেড একটা কোম্পানি, ঠিক আছে, তার হেড অফিস, ঠিক আছে, তার হেড অফিস কোথায় আছে? কলকাতায়। কিন্তু তার ব্রাঞ্চ কোথায় আছে জানো? তার ব্রাঞ্চ আছে শিলিগুড়িতে আছে, দুর্গাপুরে আছে। তাহলে শিলিগুড়ি দুর্গাপুর কোথায় আছে? শিলিগুড়ি দুর্গাপুর ওয়েস্ট বেঙ্গলের মধ্যেই, ঠিক আছে। আবার বলছি উড়িষ্যার কটকে আছে, ভুবনেশ্বরে আছে, আবার বিহারের পাটনায় আছে। কোথায় কোথায় দেখতে পারলে? সিলিকন লিমিটেড, ঠিক আছে, সিলিকন লিমিটেডের হেড অফিসটা আছে কলকাতায়, কিন্তু ব্রাঞ্চ আছে শিলিগুড়ি, দুর্গাপুর, তারপরে যে কটক, ভুবনেশ্বর, পাটনা সব জায়গায় আছে। এই প্রতিটা ব্রাঞ্চ অফিসের জন্য না ডিফারেন্ট ডিফারেন্ট ভাবে ও রেজিস্ট্রেশন করেছে। প্রতিটা ব্রাঞ্চ অফিসের জন্য ডিফারেন্ট ডিফারেন্ট ভাবে রেজিস্ট্রেশন করেছে। আমরা যখন জিএসটি রেজিস্ট্রেশন করবো তখন ডিটেলস জানবো রেজিস্ট্রেশনের রুলটা, ঠিক আছে। আর প্রতিটি রেজিস্ট্রেশনের জন্য সিলিকন লিমিটেড কে ডিস্টিংক্ট পার্সন হিসেবে মানা হবে। তাহলে জিনিসটা কি বুঝতে পারলে? স্যার জিনিসটা আমরা এটাই বুঝতে পারলাম, যদি সাপ্লাই যদি রিলেটেড পার্সন বা ডিস্টিংক্ট পার্সনের মধ্যে হয়ে থাকে, ঠিক আছে, এবং সেটা যদি ইন দ্য কোর্স অর ফার্দারেন্স অফ বিজনেস হয়, সেক্ষেত্রে কোনো রকমের কনসিডারেশন না থাকলেও সেটাকে সাপ্লাই বলে মানা হবে এবং জিএসটি চার্জ হবে। তাহলে জিনিসটা বুঝতে হবে এইগুলো, কেননা আমাদের যে ট্যাক্সেবল ইভেন্ট সেটা সাপ্লাই, সাপ্লাই সাপ্লাই সাপ্লাই, সাপ্লাই হলেই জিএসটি চার্জ হবে। নো সাপ্লাই নো জিএসটি। সুতরাং আমাকে সাপ্লাই সম্পর্কে ভালো করে জানতে হবে। তবে একটা কথা মাথায় রাখতে হবে, যদি সেলফ সাপ্লাই হয়, স্যার সেলফ সাপ্লাই জিনিসটা কি বলছি একটু পরে বলছি। সেলফ সাপ্লাইয়ের ক্ষেত্রেও কিন্তু তোমার জিএসটি চার্জ হয়, ঠিক আছে। তবে কি সেই সেলফ সাপ্লাইটা যদি ইন্টার স্টেট হয়, ইন্টার স্টেট হলে কিন্তু জিএসটি চার্জ হবে না। আমি কিছুক্ষণ আগেই যখন আমি এটা পড়ানো আরম্ভ করলাম ট্যাক্সেবল ইভেন্ট, তখন আমি পরিষ্কারভাবে একটা কথা বললাম। ধরো রিলায়েন্স ট্রেন্ডস কিন্তু ধরো আমাদের, ধরো রিলায়েন্স ট্রেন্ড ধরো দমদম এরিয়ায় আছে, আবার ধরো দমদম এরিয়ায় আছে, আবার ধরো শ্যামবাজারেও আছে। তো এটা কি একটা স্টেটের মধ্যেই আছে? তো একটা স্টেটের মধ্যেই যদি ওরা কোনো রকমের সাপ্লাই করে সেক্ষেত্রে কিন্তু কোনো জিএসটি চার্জ হবে না। কিন্তু একটা স্টেট থেকে আর একটা স্টেটে রিলায়েন্স ট্রেনের ধরো একটা, ধরো ওয়েস্ট বেঙ্গলে কোনো একটা জায়গায় আছে, ঠিক আছে, রিলায়েন্স ট্রেন আছে কলকাতা শহরে আছে, এবার ধরো ও ধরো ভুবনেশ্বরে পাঠালো, তাহলে সেক্ষেত্রে কিন্তু জিএসটি চার্জ হবে। কারণ একটা স্টেট থেকে আর একটা স্টেটে গেলে জিএসটি চার্জ হয়, কিন্তু একটা স্টেটে যদি হয় সেক্ষেত্রে জিএসটি চার্জ হবে। এটাকেই বলছে সেলফ সাপ্লাই। আচ্ছা, তারপর আর একটা কনসাইনমেন্ট বিজনেস। কনসাইনমেন্ট বিজনেসটা কি? ধরো কনসাইনমেন্ট বিজনেস, তোমরা তোমরা কনসাইনমেন্ট কবে পড়েছিলে? তোমরা মনে করার চেষ্টা করো কনসাইনমেন্ট কোন ক্লাসে পড়েছিলে? তোমরা বিকম ফার্স্ট সেমিস্টার পড়েছিলে, অ্যাকাউন্টিং কনসাইনমেন্ট ছিল। কনসাইনমেন্ট কি ছিল? কনসাইনমেন্ট বিজনেস এমন একটা ছিল, কনসাইন বিজনেসে দুজন পার্টি থাকতো, ঠিক আছে, একটা থাকতো কনসাইনার, একটা ছিল কনসাইনি। কনসাইনারকে আমরা বলতাম প্রিন্সিপাল আর কনসাইনিকে বলতাম এজেন্ট। ধরো কনসাইনার, ধরো আমার ধরো মোবাইল ফোনের বিজনেস আছে, আমি চাইছি আমার বিজনেসটাকে ডেভেলপ করতে, আমি এজেন্টের সঙ্গে কথা বললাম, এজেন্ট আছে ধরো বোম্বেতে থাকে, ঠিক আছে, এজেন্ট ধরো বোম্বে থাকে, ওকে আমি বেশ কিছু মোবাইল ফোন পাঠিয়ে দিলাম, আমি বললাম ভাই মোবাইল ফোনগুলো বেচে দে, এর এগেনস্টে তোকে আমি কমিশন দেবো। ও বেচে দিল, কিন্তু সেলটা কিন্তু আমিই করছি। আর আমি যে গুডস গুলো কোথায় পাঠাচ্ছি, বুঝতে পারছি, মোবাইল ফোনগুলো কোথায় পাঠাচ্ছি? আমি কলকাতা থেকে ডাইরেক্ট পাঠাচ্ছি বোম্বে। তার মানে কি একটা স্টেট থেকে আরেকটা স্টেটে যাচ্ছে, এটা কি ইন্টার স্টেট, ঠিক আছে, এক্ষেত্রেও কিন্তু তোমার জিএসটি চার্জ হবে। আচ্ছা, 3 নম্বর পয়েন্ট কি বলছে? সাপ্লাই বিটুইন প্রিন্সিপাল এন্ড এজেন্ট। কিছুক্ষণ আগেই বললাম প্রিন্সিপাল এন্ড এজেন্ট। প্রিন্সিপাল এন্ড এজেন্ট মানে কনসাইনমেন্ট বিজনেসের কথা বলছে, ঠিক আছে। কোন বিজনেসের কথা বলছে? কনসাইনমেন্ট বিজনেসের কথা বলছে। ধরো আমি একটা এক্সাম্পল দিই, আবার একটা এক্সাম্পল দিই, কিছুক্ষণ আগে বললাম ওই এক্সাম্পলটা আবার তুলে দাও। একটা এক্সাম্পল বলছে মিস্টার রাম, ঠিক আছে, ওর কলকাতায় একটা বিজনেস আছে, ঠিক আছে। এবার কি বলছে, উড়িষ্যার কটকে তার এজেন্ট আছে, এজেন্টের নাম হচ্ছে ধরো রহিম, ঠিক আছে, রহিম। ওকে সেল করার জন্য কি প্রোডাক্ট? ওয়াচ প্রোডাক্ট আছে, বলে ওয়াচ গুলো বেচে দে ভাই, বেচে দে, আমি তোকে কমিশন দেবো, বেচে গেলে কমিশন দেবো।
যদিও যদিও এই যে রাম ছিল না, কলকাতার যে রাম ছিল, ও ওড়িশায় যে রহিম আছে তাকে এই ওয়াচগুলো পাঠাচ্ছে, ঠিক আছে, কোনো কনসিডারেশন নেই কিন্তু এখানে, তা সত্ত্বেও কিন্তু এখানে জিএসটি চার্জ হবে। স্যার এখানে কি জিএসটি চার্জ হবে, এখানে কি জিএসটি তোমরা বলো না, একটা স্টেট থেকে আরেকটা স্টেটে গেলে কি জিএসটি চার্জ হয়? ও স্যার এটা তো ইন্টার স্টেট, মানে এটা আইজিএসটি চার্জ হবে। আচ্ছা, আশা করি তোমরা বুঝতে পেরেছো। আচ্ছা, এর পরের পয়েন্ট কি বলেছে, লাস্ট পয়েন্ট দেখতে পাবো 4 নম্বর, বলছে সার্ভিসেস অ্যান্ড, মানে এটা লেখা আছে, এটা লিখতে পারো ইম্পোর্ট সার্ভিসেস, বলতে পারো ইম্পোর্ট সার্ভিসেস, বা বলতে পারো সার্ভিস ইম্পোর্ট, এরকম বলতে পারো। সার্ভিস ইম্পোর্ট বাই ট্যাক্সেবল পার্সন ফ্রম রিলেটেড পার্সন ইন দ্য কোর্স অর ফার্দারেন্স অফ বিজনেস। দেখো আমি তোমাদের বোঝার জন্য কত সুন্দরভাবে করে দিয়েছি। দেখো কি বলেছে এখানে, ইম্পোর্ট সার্ভিস মানে ফরেন থেকে যদি কোনো সার্ভিস ইম্পোর্ট করি সেটা কনসিডারেশন থাকতেও পারে, আবার কনসিডারেশন নাও থাকতে পারে। যদি কনসিডারেশন থাকে তাহলে দেখতে হবে সেটা কি ইন দ্য কোর্স অর ফার্দারেন্স অফ বিজনেস, আর যদি নট ইন দ্য কোর্স অর ফার্দারেন্স অফ বিজনেস থাকে তাহলে ট্রিটেড অ্যাজ সাপ্লাই অ্যান্ড ট্যাক্সেবল। কিছুক্ষণ আগেই বলেছি, নতুন কিছু নয়। আমরা যদি ফরেন থেকে সার্ভিস ইম্পোর্ট করি, আমরা যদি ফরেন থেকে সার্ভিস ইম্পোর্ট করি আমরা যদি ফরেন থেকে সার্ভিস ইম্পোর্ট করি, এবার দেখতে হবে যে সার্ভিসটা ইম্পোর্ট করি সেটা কি কনসিডারেশন দিয়েছি কি কনসিডারেশন দিইনি। আমরা প্রথমে কনসিডারেশন দিয়েছি সেটা নিয়ে আলোচনা করি। যদি কনসিডারেশন দিয়ে থাকি, ঠিক আছে, তো সেক্ষেত্রে দেখতে হবে কি বিজনেস পারপাসে নাকি বিজনেস পারপাসে নয়, যেই পারপাসেই হোক না কেন সেটাকে সাপ্লাই হিসেবে ট্রিট করা হবে এবং ট্যাক্সেবল হবে। আর যদি কোনো রকমের কনসিডারেশন না থাকে, যদি কোনো রকমের কনসিডারেশন না থাকে সেটা কি ইম্পোর্ট ফ্রম রিলেটেড পার্সন অর ডিস্টিং পার্সন, ঠিক আছে, রিলেটেড পার্সন অর ডিস্টিং পার্সন, সে আমি রিলেটেড পার্সনের থেকেও ইম্পোর্ট সার্ভিস নিতে পারি বা ডিস্টিং পার্সন থেকেও নিতে পারি, ঠিক আছে। সেটা যদি ইন দ্য কোর্স অর ফার্দারেন্স অফ বিজনেস হয় তাহলে কি হবে, আর যদি আদার্স হয় তাহলে কি হবে, ঠিক আছে। যদি আদার্স হয় তাহলে তো সেটাকে সাপ্লাই হিসেবে ট্রিট করা হবে না, ট্যাক্সেবল হবে। আর যদি আদার্স না হয়, যেটা বললাম, তাহলে ট্রিটেড অ্যাজ সাপ্লাই হবে অ্যান্ড ট্যাক্সেবল হবে। যদি রিলেটেড পার্সন থেকে যদি আমরা সার্ভিসটা ইম্পোর্ট নিই, নো কনসিডারেশন, সেটাকে কিন্তু সাপ্লাই হিসেবে ট্রিট করা হবে এবং ট্যাক্সেবল হবে। যেমন ধরো একটা এক্সাম্পল নিয়ে নাও, একটা এক্সাম্পল নিয়ে নাও, মিস্টার রাম, ঠিক আছে, মিস্টার রাম হচ্ছে মুম্বাইয়ের একজন বিজনেসম্যান, ঠিক আছে। তার ভাই কোথায় থাকে, তার ভাই থাকে তোমার ফ্রান্সে থাকে, কোথায় থাকে, ফ্রান্সে থাকে। এবং তার ভাইয়ের থেকে কি করছে, ও টেকনিক্যাল অ্যাডভাইস নিয়েছে, ঠিক আছে, বিজনেস ভালো মতন চালানো যায়, টেকনিক্যাল অ্যাডভাইস নিয়েছে। কিন্তু ওর ভাইকে না এর বদলে না কোনো রকমের কোনো কনসিডারেশন দেয়নি। ভাই দেবে কেন, কোনো কনসিডারেশন দেয়নি। ও আর কোথা থেকে নিচ্ছে, ফ্রান্সের থেকে কিন্তু সার্ভিসটা নিচ্ছে, এটাকে কিন্তু সাপ্লাই হিসেবে মানা হবে, এটাকে সাপ্লাই হিসেবে মানা হবে এবং আইজিএসটি আরোপ করা হবে। আরে সাপোজ বলো না আমি একটা বিজনেস করছি, আমি কোনো একটা কেসে ফেসে, মানে বিজনেস কেসে ফেসে গেছি, ঠিক আছে, তো সেক্ষেত্রে আমার কোনো একটা ভাই বা আমার কোনো রিলেটিভ বা দাদা ধরো ফরেনে থাকে, ঠিক আছে, তার থেকে আমি কোনো লিগাল অ্যাডভাইস নিলাম, ঠিক আছে, সেক্ষেত্রে কি হবে, সেক্ষেত্রে কিন্তু সাপ্লাই হিসেবে মানা হবে, আমি কিন্তু ওকে কোনো কনসিডারেশন দিইনি। আচ্ছা, এবার দেখো 7(1)D কি বলছে, 7(1)D কি বলছে, পরিষ্কারভাবে বলছে যে 7(1)D বলছে ট্রিটেড অ্যাজ সাপ্লাই অফ গুডস অ্যান্ড সার্ভিসেস অ্যাজ পার শিডিউল 2 এমন কিছু গুডস আর সার্ভিসের কথা বলে দিয়েছে, সেইগুলোকে সাপ্লাই হিসেবে মানা হবে। কি বলেছে, প্রথমেই বলছে সাপ্লাই অফ গুডস। দেখো কি বলেছে, 1 নম্বর বলছে ট্রান্সফার অফ টাইটেল ইন গুডস, ঠিক আছে, মানে সেল অফ গুডস। কিছুক্ষণ আমি বললাম আমার মোবাইল ফোনের দোকান আছে, আমি যদি কাউকে মোবাইল ফোন বেচে দিই, তার মানে কি মোবাইল ফোনের মানে টাইটেলটাই তো বেচে দিচ্ছি, তার মোবাইল ফোন তো আমার কাছে নেই, পুরো ট্রান্সফার হয়ে যাচ্ছে। তারা বলছে কি 2 নম্বর, ট্রান্সফার অফ টাইটেল ইন গুডস আন্ডার অ্যান এগ্রিমেন্ট। মাথায় রাখবে, গুডস যে গুডসটা আছে না, গুডসের টাইটেলটা ট্রান্সফার করে দিচ্ছি কিসের মাধ্যমে, এগ্রিমেন্ট হুইচ স্টিপুলেটেড দ্যাট প্রপার্টি ইন গুডস শ্যাল পাস at future date upon payment of full consideration. হায়ার পারচেস এগ্রিমেন্ট, আরে তোমরা পড়োনি আগে, তোমরা থার্ড সেমিস্টারে অ্যাকাউন্টেন্সি করেছিলে, হায়ার পারচেস। আরে আমি যদি আজকে কোনো একজনের থেকে মেশিন পারচেস করি, কোনো একটা কোম্পানি থেকে ধরো ধারে মেশিন পারচেস করলাম, আমি কিসব কিনবো, ইনস্টলমেন্টে কিনবো। যতদিন না পর্যন্ত আমি ইনস্টলমেন্ট শোধ করতে, ততদিন তো আমি ওর মালিকানা পাবো না। আর এখানে তো সেটাই বলেছে। 3 নম্বর কি বলেছে, 3 নম্বর বলেছে ট্রান্সফার অফ ডিসপোজাল অফ বিজনেস অ্যাসেটস ব্র্যাকেটে বলছে সেল অফ ফার্নিচার, সেল অফ কম্পিউটার। আমরা যদি ফার্নিচার সেল করি, আমরা যদি কম্পিউটার সেল করি, অর্থাৎ বিজনেস অ্যাসেট যদি সেল করে দিই, ঠিক আছে, তো মানে সেল মানে কি বলতে পারো, ট্রান্সফার করে দিচ্ছি, ঠিক আছে, সেক্ষেত্রেও কিন্তু সাপ্লাই মানা হবে। গুডস এর কথা বলছে এইগুলো, তো সাপ্লাই অফ গুডস ইনকর্পোরেটেড অ্যাসোসিয়েশন অর বডি অফ পার্সন টু আ মেম্বার। এক্সাম্পল, আরে আমরা দেখবে অনেক ক্লাবে যাই, ঠিক
ঠিক আছে, ক্লাবে যায়, ক্লাব থেকে না অনেক সময় ফুড সাপ্লাই করে, তারপর হচ্ছে তোমার গেমিং টুল সাপ্লাই করে, বুক সাপ্লাই করে, ঠিক আছে, তার জন্য ওরা তো পেমেন্ট নেয়, এটাকেও কিন্তু সাপ্লাই হিসেবে মানা হবে। তো সাপ্লাই অফ সার্ভিস কি বলছে, জাস্ট এগুলো পয়েন্টগুলো পড়ে রাখো। কি বলছে সাপ্লাই অফ সার্ভিস, কি বলছে, এক নম্বর বলছে ট্রান্সফার অফ গুডস অর রাইট ইন গুডস উইদাউট ট্রান্সফার অফ টাইটেল, যেমন রেন্ট অফ এ ক্যাব। আরে আমরা যেমন ওলা বা উবেরে চড়ি, তাই না, ওলা উবেরে চড়ি, তো ওলা উবেরে যখন চড়ি আমরা কিছুটা সময়ের জন্য আমরা ওই প্রপার্টিটা পাই, কিন্তু পুরো সারা জীবনের জন্য কি পেয়ে যায়, কোনোদিন নয়, কিছুটা সময়ের জন্য দেয়। এখানে বলছে মেশিনারি গিভেন অর রেন্ট অর স্পেসিফাইড পিরিয়ড অ্যালং উইথ অপারেটর। আমার ধরো কোনো একটা বিজনেস থেকে মেশিন লাগবে, আমি মেশিন কোনো জায়গাতে ভাড়ায় নিয়ে এসেছি, ঠিক আছে, তো সেটা কিছুটা সময়ের জন্য। 2 নম্বর কি বলছে ল্যান্ড অ্যান্ড বিল্ডিং, লিজ, রেন্ট, টেনেন্সি, ঠিক আছে, লাইসেন্স টু অকুপাই ল্যান্ড, বলছে লিজ এগ্রিমেন্ট টু গিভ ল্যান্ড অন লিজ ফর স্পেসিফাই পিরিয়ড। তো লিজটা নতুন করে বলার কিছু নেই, এক্ষেত্রে এটা সার্ভিস বলা হবে। আর কি বলছে লিজ অর লেটিং আউট দ্য বিল্ডিং ফর বিজনেস অর কমার্স, রেন্ট এগ্রিমেন্ট, নতুন করে বলার কিছু নেই, এগুলো সব জানো। তারপর হচ্ছে রেন্টিং অফ ইমুভেবল প্রপার্টি, অর্থাৎ রেন্ট অফ এ ফ্যাক্টরি, ইমুভেবল প্রপার্টি যদি ভাড়া দেয়। তারপর হচ্ছে কনস্ট্রাকশন অফ কমপ্লেক্স বিল্ডিং, সিভিল স্ট্রাকচার অর আ পার্ট দেয়ার অফ। দেখো একটা জিনিস মাথায় রাখবে, এই যে দেখবে অনেক বড় বড় কনস্ট্রাকশন বিল্ডিং তৈরি হয়, সেই বিল্ডিং তৈরি করার আগে দেখবে অনেকে না ফ্ল্যাট বুকিং করে। অনেকে কি করে, ফ্ল্যাট তৈরি হতে তো একটা ফ্ল্যাট থেকে 2 বছর 3 বছর টাইম লাগে, তাই না, তার আগে ওর ধরো ইনস্টলমেন্ট যদি শোধ করে দেয়, যদি ইনস্টলমেন্ট তার আগে পুরোপুরি শোধ করে, সেখানে জিএসটি চার্জ হবে। কিন্তু ফ্ল্যাট পুরো কমপ্লিট হওয়ার পর যদি ফ্ল্যাটটা পারচেস করে, সেক্ষেত্রে কিন্তু তোমার জিএসটি চার্জ হবে, সেটা আবার অন্য অ্যাক্টে চলে যাবে, জিএসটি অ্যাক্টে থাকবে না। তাহলে টেম্পোরারি ট্রান্সফার অফ পারমিটিং দ্য ইউজ অর এনজয়মেন্ট অফ এনি ইন্টেলেকচুয়াল প্রপার্টি রাইট। দেখো এই জিনিসটা কি, এই জিনিসটা খুব ইজি জিনিস দিয়েছে। ধরো ফোন কি করে তৈরি করতে হয়, এর ধরো ফর্মুলাটা আমি জেনে গেছি, ঠিক আছে, এবার ধরো এই ফর্মুলা ধরো আমার থেকে কেউ নিতে চায় 1 বছরের জন্য, আমি ওর থেকে টাকা নেবো, এমনি তো দেবো না। এইটাও কিন্তু তোমার এই যে তোমার এটাকেও সাপ্লাই হিসেবে মানা হবে, এটা কি সাপ্লাই অফ সার্ভিস। তারপর কি বলছে ডেভেলপমেন্ট, ডিজাইন, প্রোগ্রামিং অফ ইনফরমেশন টেকনোলজি সফটওয়্যার, এটা সার্ভিস বলা হবে, ঠিক আছে, মানে সাপ্লাই, এটাকে সাপ্লাই বলা হবে, কি সাপ্লাই, সার্ভিস সাপ্লাই। তারপর বলছে কি সাপ্লাই অফ গুডস বিং ফুড অর এনি আদার আর্টিকেল ফর হিউম্যান কনজামশন অর এনি ড্রিঙ্ক, যেমন রেস্টুরেন্ট সার্ভিস, ক্যাটারিং সার্ভিস। আর কি ট্রিটমেন্ট অর প্রসেস বিং অ্যাপ্লাইড আদার পার্সন গুডস, ঠিক আছে, ইউজ অফ কোম্পানি ভেহিকেল ফর অ্যারেঞ্জিং পিকনিক ফর এমপ্লয়। তারপর যে ওয়ার্কস কন্ট্রাক্ট, ঠিক আছে, ওয়ার্কস কন্ট্রাক্টটাকেও তোমরা কিন্তু সাপ্লাই হিসেবে ট্রিট করি, কি সার্ভিসের মধ্যে রাখবে। যেমন দেখবে এখন বড় বড় বিল্ডিং তৈরি হতে গেলে না এখন কন্ট্রাক্ট বেসিস দিয়ে দেয়, তো কন্ট্রাক্টর পুরো কাজ করে দেবে, ঠিক আছে, কন্ট্রাক্ট পুরো কাজ করে দেবে, যে কন্ট্রাক্ট পাচ্ছে পুরো কন্ট্রাক্ট বলছে ইট বালি সিমেন্ট থেকে শুরু করে সবকিছু, ওখানে যে সমস্ত লেবাররা থাকবে তাদের পুরো পেমেন্ট করা থাকে, সব পুরো সার্ভিসটা পেয়ে যাচ্ছে, এটাই হচ্ছে ওয়ার্কস কন্ট্রাক্টের মধ্যে পড়ে যাচ্ছে। বলছে এন্টায়ার ওয়ার্ক কন্ট্রাক্ট উইল বি ট্রিটেড অ্যাজ সাপ্লাই অফ সার্ভিস ইমুভেবল প্রপার্টি। তাহলে বললাম আমরা 4টে সেকশন ভালো করে বললাম, 7(1)(a), 7(1)(b), 7(1)(c), 7(1)(d। এবার আমরা পড়বো নট আ সাপ্লাই, কোনটাকে সাপ্লাই বলবো না, ঠিক আছে, এই যে 7(2) এর আন্ডারে যেগুলো লেখা আছে, 7(2) এর আন্ডারে যেগুলো লেখা আছে সেটাকে সাপ্লাই বলা হবে না, বলছে সাপ্লাই ট্রিটেড নাইদার অ্যাজ সাপ্লাই অফ গুডস নর আ সাপ্লাই অফ সার্ভিসেস। এই 7(2) এর আন্ডারে দুটো বলেছে, একটা এ বলেছে একটা বি বলেছে। এ কি বলেছে, আর্টিকেলস অর ট্রানজাকশন স্পেসিফাইড ইন শিডিউল 3, শিডিউল 3 এমন কিছু ট্রানজাকশনের কথা বলেছে বা অ্যাক্টিভিটিসের কথা বলেছে যেগুলোকে তোমরা সাপ্লাই হিসেবে ট্রিট করতে পারবে না, সে গুডস হোক বা সার্ভিস হোক। আরেকটা কি বলেছে 7(2)(b) কি বলেছে, বলছে অ্যাক্টিভিটিস or transaction undertaken by the central government, state government or any other local authority in which they are engaged in public authority। যদি সেন্ট্রাল গভর্নমেন্ট, স্টেট গভর্নমেন্ট বা লোকাল অথরিটি যদি কোনো পাবলিক, ঠিক আছে, পাবলিক অথরিটি মানে পাবলিক রিলেটেড কোনো কাজকর্ম করে থাকে, অ্যাক্টিভিটিস করে থাকে, তাহলে সেটাকেও কিন্তু তোমরা সাপ্লাই হিসেবে ট্রিট করতে পারবে না। স্যার শিডিউল 3 কি বলেছে, দেখো শিডিউল 3 কি বলে লিখে দিচ্ছি, সার্ভিস বাই এমপ্লয়ি টু এমপ্লয়ার। এমপ্লয়ি যদি এমপ্লয়ারকে কোনো সার্ভিস দেয়, এমপ্লয়ি ধরো আমি টাটা কোম্পানি চাকরি করি, তাহলে আমি যদি টাটা কোম্পানিকে কোনো সার্ভিস দিই তাহলে সেটা কিন্তু এর আন্ডারে আসবে না, সাপ্লাইয়ের আন্ডারে আসবে না। আচ্ছা সার্ভিসেস বাই কোর্ট,
ঠিক আছে? দেখবে আমরা ধরো কোনো কোনো কেস আসলে আমরা কোর্টে যাই, ঠিক আছে? আমরা কোর্টে যাই, কোর্টে যদি কোনো কেস হয় তাহলে আমাদের হয়ে যে কেসটা যে লড়ে, ঠিক আছে, সেই লয়ারকে তো একটা পেমেন্ট করতে হয়, ঠিক আছে? সেটাও কিন্তু তোমার ইয়ের আন্ডারে পড়বে না। কিসের মধ্যে পড়বে না? এটাও কিন্তু সাপ্লাই আন্ডারে পড়বে না। অর্থাৎ সার্ভিসেস বাই কোর্ট, মাথায় রাখবে সার্ভিসেস বাই কোর্ট, ঠিক আছে? কোর্ট যে সার্ভিসটা দেয় তাদের যে পেমেন্ট করতে হয় সেটাও কিন্তু আমার সাপ্লাইয়ের মধ্যে পড়বে না। ফাংশন অফ এমপি এমএলএ দের ফাংশনটাও কিন্তু তোমার, ঠিক আছে, এমপি এমএলএ দের কোনো ফাংশনটাও কিন্তু আমার ইয়ের মধ্যে পড়বে না, সার্ভিসের মধ্যে, সাপ্লাইয়ের মধ্যে পড়বে না। তারপর হচ্ছে সার্ভিসেস অফ ফিউনারাল, ঠিক আছে? ফিউনারাল জিনিসটা কি, দেখবে কোনো মানুষ যখন মারা যায়, ঠিক আছে, মারা যায় যখন তাকে শ্মশানে নিয়ে যেতে হয়, ঠিক আছে, শ্মশানে যে গাড়ি করে নিয়ে যায়, ঠিক আছে, সেই সময় যে যে গাড়ি ভাড়াটা ওটাও কিন্তু তোমার সাপ্লাইয়ের আন্ডারে পড়বে না। যে তাকে যে পোড়ানো হচ্ছে, ঠিক আছে, সেখানেও যদি কোনো খরচ ফরচ হয় সেটাও কিন্তু তোমার সাপ্লাইয়ের আন্ডারে পড়বে না। আর সেল অফ ল্যান্ড বিল্ডিং এইগুলো তোমার সাপ্লাইয়ের আন্ডারে পড়বে না। তারপরে অ্যাকশনাল কেবল, একটা তারপরে অ্যাকশনেবল ক্লেম, ঠিক আছে, অ্যাকশনেবল ক্লেমের ওপর কিন্তু কোনো সাপ্লাই হয় না, ঠিক আছে, কিন্তু লটারি, বেটিং, গ্যামলিং এদের ওপর কিন্তু তোমার সাপ্লাই হয়। তাহলে আশা করি বুঝতে পারলে সাপ্লাই জিনিসটা কি। আর পুরো নোটটা টুকে নিয়েছো, পুরো নোটটা টুকে নিয়েছো, মানে তোমরা নোটটা টুকে নেবে, ঠিক আছে, স্ক্রিনশট তুলে নোটটা টুকে নেবে, যেই নোটটা একদম পুরো ইজি। তো পরীক্ষায় সাপ্লাই আসলে কি লিখবে, 7(1)A তে কি বলা আছে আমি বলে দিচ্ছি কি কি লিখবে। যদি শুধু পরীক্ষায় যদি শুধু সাপ্লাই আসে, যদি পরীক্ষায় যদি আসে ডিফাইন সাপ্লাই, তাহলে কি লিখবে আমি বলে দিচ্ছি। প্রথমে এইটা লিখবে, এই যে মিনিং অ্যান্ড স্কোপ অফ সাপ্লাই লিখে সেকশন 7 দিয়ে লিখবে সেকশন 7(1) সাপ্লাই ইনক্লুডস, এটা লিখবে। তারপর এখান থেকে এই যে এখান থেকে এত অবধি লিখবে, আর কিছু লিখতে হবে না। যদি সাপ্লাইয়ের ডেফিনেশন এত অবধি লিখবে, ঠিক আছে? তো তারপর 7(1)B, 7(1)B, 7(1)B তে কি লেখা আছে এটুকু লিখবে। তারপর 7(1)C এখান থেকে এত অবধি, ঠিক আছে, এত অবধি 7(1)C দেখো, এই যে এখান থেকে এত অবধি লিখবে কি লেখা আছে, আসলে আমরা ঠিক করে না, এই যে 7(1)C এই যে এখান থেকে এত অবধি কি লেখা আছে এটা লিখবে। তারপর 7(1)D এখান থেকে এত অবধি কি লেখা আছে লিখবে। এবার দেখো তোমাদের আলাদা করে পড়তে হবে, অনেক সময় পড়তে হয় যে শিডিউল 1-এ কি লেখা আছে এটা কোশ্চেন আলাদা আসতে পারে, শিডিউল 2-তে কি লেখা আছে সেটা আলাদা আসতে পারে, শিডিউল 3-তে কি লেখা আছে সেটা আলাদা আসতে পারে, ঠিক আছে? এইগুলো লিখবে। আর একটা জিনিস লিখতে হবে, সাপ্লাই ডেফিনেশন এত অবধি বললাম, আর একটা লিখতে হবে কোনগুলোকে সাপ্লাই বলে না, নট আ সাপ্লাই, ঠিক আছে? তো এই যে 7(2) এইটুকু লিখতে হবে, এইটুকু, বেশি না, এইটুকু লিখতে হবে। তাহলে বুঝতে পারলে সাপ্লাই ডেফিনেশন আসলে কি লিখতে হবে। আচ্ছা, এরপরে আমরা যেই কোশ্চেনটা নিয়ে আলোচনা করবো সেটা তোমরা স্ক্রিনে দেখতেই পাচ্ছ কি আছে, প্যারামিটারস অফ সাপ্লাই। যে আমরা তো এতক্ষণ সাপ্লাইয়ের ডেফিনেশন পড়লাম, তো সেখান থেকে আমরা কি কি প্যারামিটার পেতে পারি তোমরা দেখতেই পাচ্ছ। 1 নম্বর পয়েন্ট, অনেক সময় পরীক্ষায় এক্সামে মানে এক্সামে অনেক সময় কোশ্চেন আসতে পারে প্যারামিটার অফ সাপ্লাই। তোমরা কি লিখতে পারবে, অ্যান্সারটা দেখো লেখা আছে সাপ্লাই শুড বি গুডস অর সার্ভিসেস, সাপ্লাই অফ এনিথিং আদার দ্যান গুডস অর সার্ভিসেস ডাজ নট অ্যাট্রাক্ট জিএসটি। পরিষ্কারভাবে বলে দিচ্ছি যে সাপ্লাই হতে গেলে তোমার সাপ্লাই গুডস আর সার্ভিসের ওপরই হবে, ঠিক আছে? তো সাপ্লাই গুডস আর সার্ভিসের ওপরই হওয়া উচিত। সাপ্লাই অফ এনিথিং আদার দেন গুডস আর সার্ভিস ডাজ নট অ্যাট্রাক্ট জিএসটি। তোমার গুডস আর সার্ভিস ছাড়া অন্য কিছু সাপ্লাইয়ের মধ্যে আসবে না, অর্থাৎ জিএসটি চার্জ হবে না। নেক্সট পয়েন্ট কি বলেছে, সাপ্লাই শুড বি মেড ফর আ কনসিডারেশন, সাপ্লাই হতে গেলে অবশ্যই কনসিডারেশন থাকতে হবে, আমরা আগে এক্সাম্পল দিয়েছি। আর বলছি ইন দ্য কোর্স অর ফার্দারেন্স অফ বিজনেস, সে বিজনেস পারপাস হতে হবে বা বিজনেস ডেভেলপমেন্টের জন্য করতে হবে। আচ্ছা, এটাও হতে পারে বাই আর ট্যাক্সেবল পার্সন। এবার তোমরা জিজ্ঞাসা করো যে ট্যাক্সেবল পার্সন জিনিসটা কি, আমরা জিএসটি তো সমস্ত ইম্পর্টেন্ট টার্মগুলো আলোচনা করা হয়নি, যখন আলোচনা করব তখন বলে দেবো হোয়াট ইজ ট্যাক্সেবল পার্সন, ঠিক আছে? তো আচ্ছা, আর কি বলেছে, উইদিন দ্য ট্যাক্সেবল টেরিটরি, ঠিক আছে, উইদিন দ্য ট্যাক্সেবল টেরিটরি, ট্যাক্সেবল টেরিটরিটা নিয়েও আলোচনা করে দেবো। তো বলেছে ট্যাক্সেবল টেরিটরি জিনিসটা কি, ঠিক আছে? ট্যাক্সেবল টেরিটরি বলতে আমরা বুঝি যে সমস্ত এরিয়ায় জিএসটির আইনটা প্রযোজ্য, ঠিক আছে, যে সমস্ত এরিয়ায় জিএসটির আইন প্রযোজ্য, মানে আমাদের ভারতবর্ষে যে সমস্ত জায়গায় জিএসটির আইন প্রযোজ্য সেই সমস্ত এরিয়াগুলোকেই বলে ট্যাক্সেবল টেরিটরি। আচ্ছা, আশা করি এটাও বুঝতে পেরেছো। 3 নম্বর কি বলছে, সাপ্লাই শুড বি আর ট্যাক্সেবল সাপ্লাই, সাপ্লাইটা হতে হবে ট্যাক্সেবল সাপ্লাই। তাহলে তোমরা নিজেরা বলো কি বললাম, প্যারামিটার অফ সাপ্লাই। স্যার আপনি একটা বললেন সাপ্লাই শুড বি আর ট্যাক্সেবল সাপ্লাই, আর একটা বলছেন সাপ্লাই হতে গেলে অবশ্যই কনসিডারেশন থাকতে হবে। তারপর হচ্ছে তোমার
ইন দ্য কোর্স অর ফার্দারনেস অফ বিজনেস হতে হবে, ট্যাক্সেবল পার্সন হতে হবে, আর উইদিন দ্য ট্যাক্সেবল টেরিটরি হতে হবে। আর একটা সাপ্লাই শুড বি গুডস অর সার্ভিসেস অর বোথ। তো নর্মাল গুডস আর সার্ভিস ছাড়া কে সাপ্লাই বলা হবে না, ঠিক আছে। এখানে বলছে সাপ্লাই এনিথিং আদার দ্যান গুডস অর সার্ভিস, মানে গুডস আর সার্ভিস ছাড়া অন্য কিছুকে সাপ্লাই বলা হবে না। তো আশা করি বুঝে গেছো প্যারামিটার অফ সাপ্লাই জিনিসটা কি। এখন তোমরা জিজ্ঞাসা করতে পারো স্যার ইন কোর্স অফ বিজনেস অ্যান্ড ইন ফার্দারনেস অফ বিজনেসের একটা এক্সাম্পল দিয়ে। দেখো আমি বলে দিচ্ছি, বলেছে এবিসি লিমিটেড অ্যাপয়েন্টেড কনসালটেন্ট to increase market share from 50% to 60%. This is example in furtherance of business. মানে এবিসি কোম্পানি একজন কনসালটেন্টকে অ্যাপয়েন্ট করেছে, ঠিক আছে। কনসালটেন্টকে অ্যাপয়েন্ট করেছে, যে অ্যাপয়েন্ট করার পর মানে শেয়ারের মার্কেট প্রাইস 50% থেকে বেড়ে 60% হয়ে গেছে। 50% থেকে বেড়ে কোথায় হয়ে গেছে? 60% হয়ে গেছে। এটাই বলতে পারো তোমরা ইন দ্য কোর্স অ্যান্ড ইন ফার্দারনেস অফ বিজনেস এর এক্সাম্পল। আচ্ছা, আমরা তো কিছু করে আমি বললাম সাপ্লাই জিনিসটা কি। আন্ডার সেকশন 7 সিজিএসটি অ্যাক্টের যে 7 নম্বর ধারা আছে সেখানে তো পরিষ্কার ভাবে সাপ্লাই সম্পর্কে বলেছে। সাপ্লাই পড়লাম, সাপ্লাই প্যারামিটারও পড়লাম। এবার এখানে একটা কোশ্চেন দিয়েছি, হোয়াট আর দ্য নেসেসারি এলিমেন্টস দ্যাট কনস্টিটিউট সাপ্লাই আন্ডার সিজিএসটি এসজিএসটি অ্যাক্ট। নেসেসারি এলিমেন্ট কি, সাপ্লাইয়ের মধ্যে কি কি আছে? তাই বলছে ইন অর্ডার টু কনস্টিটিউট আ সাপ্লাই ফলোইং এলিমেন্টস আর রিকোয়ার্ড টু বি স্যাটিসফাই। সাপ্লাই হতে গেলে এই সমস্ত এলিমেন্ট স্যাটিসফাই করতে হবে। তো তোমরা নিজেরা জেনেই গেছো কি কি করতে হবে, তবুও একবার বলে দিচ্ছি, শুনে নাও, কারণ এরকম কোশ্চেন আসতে পারে এক্সামে। বলছে দ্য অ্যাক্টিভিটি ইনভলভ সাপ্লাই অফ গুডস অর সার্ভিসেস অর বোথ। মানে সাপ্লাই হতে গেলে তোমার কি কোন কোন অ্যাক্টিভিটি ইনভলভ হতে হবে? সাপ্লাই হতে গেলে তোমার কি কি হতে হবে? গুডস এর উপরও হতে পারে, সার্ভিসও হতে পারে, বা দুটোই হতে পারে। আর সাপ্লাই ইজ ফর আ কনসিডারেশন আনলেস আদারওয়াইজ স্পেসিফিক্যালি প্রোভাইডেড ফর। তো কিছুক্ষণ আগে বললাম সাপ্লাই হতে গেলে কনসিডারেশন হতেই হবে। প্যারামিটার বললাম, ওই প্যারামিটার কথাগুলো এখানে আবার তুলে দিয়েছে, ঠিক আছে। তবে সাপ্লাই ইজ মেড ইন দ্য কোর্স অর ফার্দারেন্স অফ বিজনেস, এটাও বলেছি। তারপর ট্যাক্সেবল সাপ্লাই হতে হবে, এটাও বলেছি। আর সাপ্লাই ইজ মেড বাই আ ট্যাক্সেবল পারসন, এটাও বলেছি। তো নতুন করে কিছুই নয়, মানে বলতে পারো এটা প্যারামিটার অফ সাপ্লাই দিয়েছে, ঠিক আছে। প্যারামিটার অফ সাপ্লাই বলেছে, এটা ঘুরিয়ে দিয়েছে কোশ্চেনটা। আচ্ছা, কিছু এক্সাম্পল তুলে ধরছি তোমাদের সামনে, দেখো। এক্সাম্পল এ, এক্সাম্পলটা কি বলেছে? বলছে মিস্টার এ বাই আ টেবিল ফর ₹10,000 ফর হিজ পার্সোনাল ইউজ। মানে মিস্টার এ একটা টেবিল পারচেস করেছে 10,000 টাকা দিয়ে নিজের প্রয়োজনে, and sell it off after 10 months of use to a dealer। মানে ওই টেবিলটা ইউজ করার পর 10 মাস ওই টেবিলটা ইউজ করার পর ও ডিলারকে বেচে দিয়েছে। দিস ইজ নট কনসিডার্ড অ্যাজ সাপ্লাই আন্ডার সিজিএসটি অ্যাক্ট as this is not done by Mr. A for the furtherance of business। ঠিক আছে, এটা কিন্তু ফার্দারেন্স অফ বিজনেস নয়। তাহলে এর রিজনটা যদি জানতে চাই, আমরা কি জানি? আমরা সাপ্লাই কোনটাকে বলবো? কনসিডারেশন থাকতে হবে, ঠিক আছে, এবং ফার্দারেন্স অফ বিজনেস অবশ্যই হতে হবে। তো ফার্দারেন্স অফ বিজনেস যদি না হয় তাহলে সেটাকে কি করে আমরা সাপ্লাই বলতে পারি? এটা তো ফার্দারেন্স অফ বিজনেস হয়নি, তাই এটাকে আমরা সাপ্লাই বলতে পারি না। আচ্ছা, তারপর বলছে মিস্টার বি প্রোভাইডস ফ্রি কোচিং টু নেইবারিং স্টুডেন্টস অ্যাজ আ হবি। দিস ইজ নট কনসিডার্ড অ্যাজ সাপ্লাই as this act is not performed for a consideration. However, as specified in Schedule 1 of GST Act, certain activities are considered as supply even if it is made without consideration। দেখো আমি পরিষ্কারভাবে বলে দিয়েছিলাম, সাপ্লাই যখন ডেফিনিশন করেছিলাম, নতুন করে বলার কিছু নেই। ধরো আমি যদি আমার কোনো কাজিনকে যদি কোচিং টিউশন দিয়ে থাকি, ঠিক আছে, এবং তার থেকে যদি আমি কোনো পেমেন্ট না নিই, অর্থাৎ তার থেকে কোনো কনসিডারেশন না নিই, তাহলে সেটাকে সাপ্লাই বলবো কি করে? নো কনসিডারেশন নো সাপ্লাই, তো পরিষ্কার ভাবে বলে দিয়েছি। হ্যাঁ, তবে কি, তবে এটাও তো বলেছিলাম আমরা এটাও বলেছিলাম যে শিডিউল 1 এ এমন কিছু অ্যাক্টিভিটিস এর কথা বলেছে যেগুলোকে সাপ্লাই বলে গণ্য করা হবে, সেটা উইদাউট কনসিডারেশন হলো। আচ্ছা, সি কি বলেছে? সাপ্লাই অফ গুডস টু অ্যান, বলেছে সাপ্লাই অফ গুডস টু অ্যান অরফানেজ বাই any manufacturing company for any distribution will not get covered as a taxable supply as it is without consideration। মানে কোনো ম্যানুফ্যাকচারিং কোম্পানি যদি কোনো অনাথ আশ্রমে কিছু সাপ্লাই করে, ঠিক আছে, এবার দেখতে হবে এই যে সাপ্লাই করছে কিসে? ফ্রি সাপ্লাই করছে। যদি ফ্রিতে সাপ্লাই করে মানে কোনো কনসিডারেশন নিচ্ছে না, তাহলে এটাকে সাপ্লাই বলা যাবে না। আশা করি বুঝতে পারছি পয়েন্টগুলো, এক্সাম্পলগুলো আমি বলে দিচ্ছি। আচ্ছা, আর কি বলেছে? সরি, এটা বলেছে ডি, বলেছে a non-resident person Mr. X visit India as a tourist। ঠিক আছে, মিস্টার এক্স একজন নন রেসিডেন্ট পার্সন, মিস্টার এক্স ইন্ডিয়াতে ভিজিট করতে এসছে টুরিস্ট হিসেবে, and sell his camera, তার ক্যামেরা বেচে দিয়েছে 10,000 টাকা দিয়ে। This does not amount
টু সাপ্লাই অ্যাজ ইট ইজ নট ইন দ্য কোর্স অর ফার্দারেন্স অফ বিজনেস, কারণ এটা তো ফার্দারেন্স অফ বিজনেস হচ্ছে না, তাই এটাকে আমরা সাপ্লাই বলতে পারি না। আচ্ছা, আর কি বলছে, আ প্র্যাকটিসিং চার্টার্ড অ্যাকাউন্টেন্ট হু ইজ রেজিস্টার্ড আন্ডার জিএসটি সেলস হিজ পার্সোনাল রেড ওয়াচ, মানে কোনো একটা ওয়াচ বেছে দিচ্ছে, ঠিক আছে। ইট ডাজ নট অ্যামাউন্ট অফ সাপ্লাই অ্যাজ ইট ইজ নট ইন দ্য কোর্স অর ফার্দারেন্স অফ বিজনেস। তার মানে বুঝতে পারলে এই টার্মটা কতটা ইম্পর্টেন্ট। সাপ্লাই হতে গেলে এই টার্মটা খুবই ইম্পর্টেন্ট, এক তো কনসিডারেশন থাকতে হবে, আর ইন দ্য কোর্স অর ফার্দারেন্স অফ বিজনেস। তবে কিছু ক্লজ তো আছেই, কনসিডারেশন না থাকলেও তাকে সাপ্লাই বলে, যেটা আমরা বলেছি শিডিউল 1 এ এই নিয়ে ডিটেলসে আলোচনা করেছি, ঠিক আছে। আবার স্যার এটাও তো বলেছিলেন যে ইন দ্য কোর্স ফার্দারেন্স অফ বিজনেস অর নট, এটাও বলেছিলেন, এক্ষেত্রেও সাপ্লাই হয়, এইগুলোও বলেছিলাম, তো এইগুলো তোমরা দেখে নাও। এবার দেখো আমরা যখন সাপ্লাই পড়েছিলাম, ঠিক আছে, সাপ্লাই যখন ডেফিনেশনটা পড়েছিলাম তখন তো আমরা এই কোশ্চেনের ডিটেলসে আলোচনা করেছিলাম। এই দেখো তোমরা মনে করার চেষ্টা করো, ওই যে 7.1c তে আমরা বলেছিলাম শিডিউল 1 এ এমন কিছু অ্যাক্টিভিটিস আছে যেখানে কিনা কনসিডারেশন না থাকলেও ওটাকে সাপ্লাই বলা হবে। তার মধ্যে দেখো তোমার রোমান 2 তে কি লেখা ছিল, সাপ্লাই বিটুইন রিলেটেড অর ডিস্টিংক্ট পারসন লেখা ছিল, তো রিলেটেড অর ডিস্টিংক্ট পারসন, আর রিলেটেড পারসনে অনেকগুলো এক্সাম্পল দিয়েছিলাম। এখন সেই রিলেটেড পারসন সম্পর্কে তোমাদের বলে দিচ্ছি। কি লেখা আছে, পারসন শ্যাল বি ডিমড টু বি রিলেটেড ইফ দে ফল আন্ডার এনি অফ দ্য ক্যাটাগরি বিলো। তো আমি তো এক্সাম্পল গুলো বলেছিলাম, ঠিক আছে, এক্সাম্পল গুলো তোমাদের মাথায় ঢুকে গেছিল, ঠিক আছে। এবার পরীক্ষায় যদি তোমাকে যদি কোনো আলাদা কোশ্চেন আসে, যদি বলে রিলেটেড পারসন, জিএসটি লয়ে রিলেটেড পারসন বলতে তোমরা কি বোঝো, তখন কি লিখবে, সেই অ্যান্সারটা বলেছি। দেখো এ দিয়ে লেখা আছে অফিসার অর ডিরেক্টর অফ ওয়ান বিজনেস ইজ দ্য অফিসার অর ডিরেক্টর অফ আনাদার বিজনেস, ঠিক আছে। এক্সাম্পল গুলো আমি বলেইছিলাম, ঠিক আছে। তো তাহলে বিজনেস আর লিগালি recognized as partner, তারপর বলছে an employer and an employee, আর একটা বলছে any person hold at least 25% of shares in another company either directly or indirectly, তারপর বলছে one of them control the another directly or indirectly, তারপর বলছে they are under common control or management, the entities together control another entity, they are member of the same family। তার মানে যদি পরীক্ষায় কোশ্চেন আসে রিলেটেড পারসন আন্ডার জিএসটি কি, আমি বলে দিলাম, তোমরা এই করা 6টা 7টা 8টা পয়েন্ট দিয়ে দিলেই হয়ে যাবে, কোনো এক্সাম্পল দিতে হবে না। এক্সাম্পল আমি বুঝিয়েছিলাম, ঠিক আছে, এক্সাম্পল আমি বুঝিয়েছিলাম, তাও যদি কোন পয়েন্টের কি এক্সাম্পল যদি বুঝতে অসুবিধা বলো, আমি বুঝিয়ে দেবো একবার। তো তোমরা নোট করে নাও কি কি কোশ্চেন এই চ্যাপ্টার থেকে ইম্পর্টেন্ট আছে। আমি কি বললাম, আমরা সাপ্লাই সম্পর্কে কনসেপ্ট অফ সাপ্লাই বা বলতে পারো স্কোপ অফ সাপ্লাইটা বললাম। আর কি বললাম, যদি বলে ফার্দারেন্স অফ বিজনেসের এক্সাম্পল কি হতে পারে ওটাও বললাম। প্যারামিটার অফ সাপ্লাই বললাম, তারপর একটা এক্সাম্পল দিলাম। রিলেটেড পারসন কি সেটাও বললাম। আচ্ছা, শিডিউল 1 এ কি কি বলা ছিল ওটা একবার তোমরা পড়ে নেবে, শিডিউল 2 তে কি কি বলা ছিল ওটা একবার পড়ে নেবে, আর শিডিউল 3 তে কি কি বলা ছিল ওটা একবার পড়ে নেবে, কারণ এর উপর বেস করে কখনো কোশ্চেন দিলেও দিতে পারে। দেখো আর একটা পয়েন্ট বলে দিই, আমরা যে 7.1c তে কি বলেছিলাম, এমন কোন অ্যাক্টিভিটিস আছে, মানে এমন কিছু অ্যাক্টিভিটি আছে যেগুলো শিডিউল 1 এ পরিষ্কারভাবে বলে দিয়েছে কনসিডারেশন না থাকলেও, ঠিক আছে, সেটাকে সাপ্লাই বলা হবে, কনসিডারেশন না থাকলেও তাকে সাপ্লাই বলা হবে। তবে একটা কথা বলে দিই, যদি এমপ্লয়ার যদি এমপ্লয়িকে, ঠিক আছে, যদি কোনো রকমের গিফট দেয়, এমপ্লয়ার যদি এমপ্লয়িকে কোনো রকমের গিফট দেয়, তবে দেখতে হবে সেই গিফটের অ্যামাউন্ট কত। যদি 50,000 টাকা অবধি হয় তো ঠিক আছে, এটাকে সাপ্লাই বলবেন। যদি 50,000 টাকার উপরে যদি কোনো গিফট দেয়, এমপ্লয়ার যদি এমপ্লয়িকে 50,000 টাকার উপরে গিফট দেয়, সেটাকে কিন্তু সাপ্লাই বলা হবে। এটা এই পয়েন্টটা অবশ্যই নোট করে রেখো, কি বললাম, এমপ্লয়ার যদি এমপ্লয়িকে গিফট দিতে পারে, অবশ্যই গিফট দিতে পারে, কোনো অসুবিধা নেই, সেটা দেখতে হবে। তার লিমিট বেঁধে দিয়েছে গভর্নমেন্ট, আমাদের ইন্ডিয়ান গভর্নমেন্ট একটা লিমিট বেঁধেছে 50,000 অবধি যদি গিফট দেয় তো ঠিক আছে, এটাকে সাপ্লাই বলে। 50,000 যদি ক্রস করে যায় তাহলে এটাকে সাপ্লাইয়ের মধ্যে ফেলা হবে। আচ্ছা, এখন যদি আমি তোমাদের একটা কোশ্চেন করি, সিম্পল একটা কোশ্চেন, তো বলো দেখি ট্যাক্সেবল ইভেন্ট অফ জিএসটি কি বলবে, বলো ট্যাক্সেবল ইভেন্ট অফ জিএসটি। দেখো আমি বারবার বলেছি, তোমরা এই কথাটা কোনোদিন ভুলবে না, আমাদের জিএসটি ট্যাক্সেবল ইভেন্ট পরিষ্কারভাবে বলে দিয়েছে সাপ্লাই সাপ্লাই সাপ্লাই, সাপ্লাই হলেই জিএসটি হবে, সাপ্লাই তো জিএসটি, নো সাপ্লাই নো জিএসটি, নো সাপ্লাই নো জিএসটি, মাথায় রাখবে, সাপ্লাই হলেই জিএসটি হবে, নট সেল, সাপ্লাই হলেই জিএসটি। আমি আগে কিছুক্ষণ আগেও বললাম, সাপ্লাই ডেফিনেশন যখন পড়লাম তখনও বললাম, আবার এখনো বলছি সাপ্লাই হলেই জিএসটি হবে, সাপ্লাই না হলে জিএসটি হবে না, এটা মাথার মধ্যে ঢুকিয়ে নেবে। আচ্ছা, তাহলে 7 নম্বর সেকশন আমরা পড়ে নিলাম। সিজিএসটি অ্যাক্টের 7 নম্বর ধারায় কি বলা ছিল পুরো পরিষ্কার বলে দিলাম, কোনো কিছু বাদ দিইনি, 7-1,
সাতের ওয়ানের এ বি সি ডি চারটে করলাম, তারপর 7-2-তেও পড়েছি, 7-2-তে কোন কোনগুলোকে সাপ্লাই বলবে না সেটাও বলেছি, কিচ্ছু বাদ দিইনি, অর্থাৎ সাতের ধারাটা পুরো পড়ে নিয়েছি। এবার আমরা 8-এ চলে আসবো। 8-এ কি বলেছি জানো? 8-এ কি বলেছি জানো? 8-এ বলেছি কম্পোজিট সাপ্লাই আর মিক্স সাপ্লাই। ইম্পর্টেন্ট কোশ্চেন কম্পোজিট সাপ্লাই আর মিক্স সাপ্লাই। দেখো কম্পোজিট সাপ্লাই আর মিক্স সাপ্লাই জিনিসটা কি, ধরো আমি যদি একটা এক্সাম্পল দিই, মন দিয়ে শুনবে এক্সাম্পলটা। ধরো টুথপেস্ট আর হচ্ছে টুথব্রাশ, ঠিক আছে? টুথপেস্ট আর টুথব্রাশ, ধরো একটা দোকানে গেছে, টুথপেস্ট আর টুথব্রাশ দুটোকে একটা প্যাকেট করেছে, ঠিক আছে? একটা প্যাকেট করে ওরা বেচছে, একটা প্যাকেটের মধ্যে করে ওটা বেচছে। তার দাম কত ফিক্স করেছে? দাম ফিক্স করে 50, ঠিক আছে? দাম ফিক্স করেছে কত? ফিক্সড। তো এর দাম ফিক্সড করেছে কত? 50 টাকা ফিক্সড করেছে। এবার প্রশ্ন হলো এর উপর কত পার্সেন্ট জিএসটি হবে? কেন টুথপেস্টের উপর আলাদা জিএসটি রেট, আবার ধরো তোমার টুথব্রাশের উপর আলাদা জিএসটি রেট, ঠিক আছে? তো তো এইটা জানার জন্য কত পার্সেন্ট জিএসটি বসাবে এই 50 টাকার ওপর, এটা জানার জন্যই আমাদের জানতে হবে এটা কি ধরনের সাপ্লাই, কম্পোজিট সাপ্লাই নাকি মিক্স সাপ্লাই। তার মানে কি বুঝতে পারলে? কি বুঝতে পারলাম আমরা পরিষ্কার ভাবে এই জিনিসটাই বুঝতে পারলাম। দেখবে কোনো প্রোডাক্ট, ঠিক আছে, ধরো দুটো তিনটে, একটা প্রোডাক্ট হলে হবে না, কিন্তু একটা প্রোডাক্ট প্যাক করলে হবে না। ধরো দুটো তিনটে প্রোডাক্ট যদি একটা প্যাকেটের মধ্যে করে বেচে, ঠিক আছে? দুটো তিনটে প্রোডাক্ট যদি একটা প্যাকেটের মধ্যে করে বেচে এবং এবং সবকটা প্রোডাক্টের জিএসটি রেট ডিফারেন্ট, ঠিক আছে? তো এবার কত পার্সেন্ট উপর জিএসটি চার্জ করবে এটা জানার জন্য আমাদের খুব ভালো করে ক্লিয়ার রাখতে হবে এটা কি ধরনের সাপ্লাই, ঠিক আছে? তো আমাদের যে পরিষ্কারভাবে সিজিএসটি একটা যে জিএসটি যে রেট বলেছে না, বলেছে এরকম তো কোনো দোকানদার করতেই পারে, সেক্ষেত্রে কিরকম জিএসটি রেট বসবে। তাহলে এটা জানার জন্য আমাদের জানতে হবে হোয়াট ইজ কম্পোজিট সাপ্লাই, হোয়াট ইজ মিক্স সাপ্লাই। এই কম্পোজিট সাপ্লাই আর মিক্স সাপ্লাই আমরা পড়ে কিছু বুঝতে পারবো না, আমাদের এক্সাম্পল থেকে আমাদের ব্যাপারটা ক্লিয়ার করতে হবে। তো দেখো আগে একটু ইন্ট্রোডাকশনটা পড়ে নিই। কি বলেছে? টু অর মোর গুডস অর সার্ভিসেস, দুটো বা তার বেশি গুডস বা সার্ভিস হতে পারে, শুধু গুডস হলে হবে না, সার্ভিসও হতে পারে, হ্যাভিং ডিফারেন্ট জিএসটি রেট। এইমাত্র বললাম ধরো কোলগেটের আলাদা জিএসটি রেট, ঠিক আছে, আবার টুথব্রাশের আলাদা জিএসটি রেট, ঠিক আছে? ডিফারেন্ট জিএসটি রেট ইজ সাপ্লাইড অ্যাজ আ সিঙ্গেল প্যাকেজ, ঠিক আছে? আমি কি বললাম? আমি আবার বলছি ধরো একটা কোলগেট আছে, একটা টুথব্রাশ আছে, দুটোকে একটা প্যাকেটে করে 50 টাকায় বেচছে, তাই একটা জিএসটি রেট আলাদা আর একটা জিএসটি রেট আলাদা, তা ডিফারেন্ট জিএসটি রেট হচ্ছে, আর সিঙ্গেল প্যাকেজ অর্থাৎ একটা প্যাকেটেই বেচছে, ঠিক আছে? দেন ইট ইজ ইদার কম্পোজিট অর মিক্স সাপ্লাই, এটা কম্পোজিট সাপ্লাই হতে পারে, মিক্স সাপ্লাই হতে পারে। দেখো ট্যাক্স লাইবিলিটি পড়বো আমাদের, এটাই কম্পোজিট সাপ্লাই না মিক্স সাপ্লাই। অ্যাকচুয়ালি বেসিক্যালি আমাদের এখান দিয়ে কি পড়তে হয়? ট্যাক্স লাইবিলিটি দিয়ে পড়তে হয়, মানে কম্পোজিট সাপ্লাই হলে কি রকমের ট্যাক্স রেট আছে আর মিক্স সাপ্লাই হলে কি রকম ট্যাক্স রেট, এটাই হচ্ছে মেন ব্যাপার। তা এইটা বুঝতে পারবো আমরা তখনই যদি এর এক্সাম্পল গুলো আমাদের ক্লিয়ার হয়ে যায়। হ্যাঁ, একটা দুটো এক্সাম্পলে তোমরা কখনোই ক্লিয়ার করতে পারবে না, কয়েকটা এক্সাম্পল দেখতে হবে এর জন্য। দেখো কি বলেছে? কম্পোজিট সাপ্লাই বলছে আর কম্পোজিট সাপ্লাই কম্প্রাইজিং টু অর মোর সাপ্লাই, কি বললাম? দুটো বা তার বেশি সাপ্লাই হতে হবে, ঠিক আছে? ওয়ান অফ হুইচ ইজ আ প্রিন্সিপাল সাপ্লাই, যার মধ্যে একটা সাপ্লাই প্রিন্সিপাল থাকবে, মেন সাপ্লাই থাকবে, মেন সাপ্লাই shall be treated as a supply of such principal supply। জিনিসটা কতটা বুঝতে পারলে এক্সাম্পলে আসি, এক্সাম্পল দিয়ে বুঝবো। ট্যাক্স লাইবিলিটি ট্রিটমেন্ট এক্সাম্পল দিয়ে বুঝবো। ধরো দুটো, দেখো একটা এ হচ্ছে একটা প্রোডাক্ট, বি হচ্ছে একটা প্রোডাক্ট, এই দুটো প্রোডাক্ট একটা প্যাকেটের মধ্যে করে বেচা হচ্ছে, যার মধ্যে এ হচ্ছে তোমার মেন সাপ্লাই মানে প্রিন্সিপাল সাপ্লাই, আর বি হচ্ছে সাপোর্টিং, ঠিক আছে? এ কে সাপোর্ট করছে বি, ঠিক আছে? এটাই বলেছে এটাকে বলে তোমার কম্পোজিট সাপ্লাই। তাহলে কি বলতে পারলে কম্পোজিট সাপ্লাই কি? স্যার কম্পোজিট সাপ্লাই হচ্ছে এমন একটা সাপ্লাই যেই প্যাকেটে অনেকগুলো প্রোডাক্ট থাকবে, যে একটা প্রোডাক্ট মেন প্রোডাক্ট থাকবে এবং ওই মেন প্রোডাক্টটার সঙ্গে সাপোর্টিং জিনিসও থাকবে, সেটাকে বলা হয় কম্পোজিট সাপ্লাই। চলো উদাহরণে চলে আসি, এক্সাম্পলে চলে আসি, ঠিক আছে? তো কিছুক্ষণ আগে বললাম টুথপেস্ট আর টুথব্রাশ, ঠিক আছে, দুটো মিলে একটা প্যাকেট করেছে, একটা প্যাকেট করে ওই প্যাকেটের মানে প্রাইসটা ধার্য করেছে কত? ফিক্সড করেছে 50 রুপিস 50। এইবার আমাদের বলতে হবে এটা কি সাপ্লাই, কম্পোজিট সাপ্লাই না মিক্স সাপ্লাই, ঠিক আছে? কম্পোজিট সাপ্লাই না মিক্স সাপ্লাই। দেখো কম্পোজিট সাপ্লাই কিছুক্ষণ আগে কি বললাম? স্যার কম্পোজিট সাপ্লাই হতে গেলে একটা মেন সাপ্লাই হতে হবে। তা বলতে পারবে টুথপেস্ট আর টুথব্রাশের মধ্যে মেন সাপ্লাই কোনটা? ঠিক আছে, টুথপেস্ট আর টুথব্রাশের মধ্যে মেন সাপ্লাই কোনটা? দেখো তোমরা যদি বুঝতে পারো টুথপেস্ট আর টুথব্রাশের মধ্যে মেন সাপ্লাই কোথায়, যদি বলতে পারো স্যার এই দুটোর মধ্যে এটা মেন সাপ্লাই, তাহলে তো তুমি বলেই দিতে পারবে এটা কম্পোজিট সাপ্লাই, তাহলে তো কোনো অসুবিধা নেই। কিন্তু তোমরা কি বলতে পারবে এই দুটোর মধ্যে কোনটা মেন সাপ্লাই? দেখো আমি তোমাদের বলে দিচ্ছি,
এই দুটোর মধ্যে কোনোটাই কিন্তু মেন সাপ্লাই নয়, কেননা আমাকে জানতে হবে ধরো কোনো একটা দোকানে এগুলো প্যাকেট করে বেচছি, সব দোকানে বেচতে নাও পারে। দেখো টুথব্রাশ আমরা আলাদা করে কিনতে পারি, কোনো দোকানে গিয়ে যদি বলি টুথব্রাশ লাগবে টুথব্রাশ দিয়ে দেবে, আমরা যদি বলি টুথপেস্ট মানে কোলগেট লাগবে কোলগেট দিয়ে দেবে, তাহলে আলাদা আলাদা করে বেচছে। তো সমস্ত দোকানদার ম্যাক্সিমাম দোকানদার কি করবে, এগুলো আলাদা আলাদা করে বেচবে। তার মানে এটা হচ্ছে মিক্স সাপ্লাই। তার মানে মিক্স সাপ্লাই জিনিসটা কি বলছি, মিক্স সাপ্লাই জিনিসটা কি। তো চলো মিক্স সাপ্লাই জিনিসটা কি আগে একটু জেনে নিই, তার মানে বুঝতে পারবে এটা মিক্স সাপ্লাই কিনা। তো কম্পোজিট সাপ্লাই তোমরা একটা জিনিস বুঝতে পারলে, যেই সাপ্লাইয়ের মধ্যে একটা মেন প্রোডাক্ট অবশ্যই থাকতে হবে, মেন বা প্রিন্সিপাল প্রোডাক্ট অবশ্যই থাকতে হবে। এই দেখো এখানে লিখেছি কম্পোজিট সাপ্লাই মানে কি কি মানে কি কি ক্যারেক্টারিস্টিক থাকতে পারে। বলছে ওয়ান আইটেম মেন, কিছুক্ষণ আগেই বললাম একটা আইটেম অবশ্যই মেন থাকতে হবে, পাশাপাশি শুধু মেন থাকলে হবে না, সাপোর্টিংও থাকতে হবে। আর কি হচ্ছে ন্যাচারাল বান্ডেল। স্যার ন্যাচারাল বান্ডেল মানে কি? আরে সব দোকানদার যা করে সমস্ত দোকানে, ধরো আমি একটা এরিয়ায় গেছি, আমি একটা বড় বাজারে গেছি, বড় বাজারে একটা দোকানে যা দোকানদার যা করছে অন্য দোকানদার তাই করছে, এটাকে বলে ন্যাচারাল বান্ডেল। সবাই যা করে তাকে বলে ন্যাচারাল বান্ডেল, ঠিক আছে, সবাই যা করে। তো তোমাদের কি মনে হয় কোলগেট টুথব্রাশ সমস্ত দোকানদারই কি প্যাকেট করে বেচে? না স্যার, কোনো ম্যাক্সিমাম দোকানে কোলগেট আলাদা পাওয়া যায়, টুথব্রাশ আলাদা পাওয়া যায়। হ্যাঁ, তবে কোলগেটের সঙ্গে টুথব্রাশ মাঝে মাঝে ফ্রি দেয়, সেটার কথা বলা হচ্ছে না এখানে, সেটার কথা বলি, সেটার জন্য আলাদা ক্লজে যাবো। আচ্ছা, মিক্স সাপ্লাই জিনিসটা কি? দেখো মিক্স সাপ্লাই হতে গেলে তোমাকে টু ডিফারেন্ট গুডস অর সার্ভিস, এইমাত্র বললাম। আরে বাবা সাপ্লাই, এই কম্পোজিট সাপ্লাই বা মিক্স সাপ্লাই হতে গেলে একটা প্যাকেট করবে, ওরা একটা প্যাকেটের মধ্যে অনেকগুলো প্রোডাক্ট নেবে, অনেকগুলো প্রোডাক্ট নিয়ে তারপর সেটাকে একটা রেট ফিক্স করবে, যেই রেটে বেচবে। এটাই তো বললাম কম্পোজিট সাপ্লাই হতে পারে, এটা মিক্স সাপ্লাই হতে পারে। তো ওর মধ্যে তোমার ডিফারেন্ট গুডস বা সার্ভিস থাকতে পারে, বোথ আর মেন। আচ্ছা, ওখানে কি বলেছিল কম্পোজিট সাপ্লাই? বলেছিল একটা প্রোডাক্ট মেন থাকবে, ঠিক আছে, একটা প্রোডাক্ট মেন থাকবে, সেটা হচ্ছে কম্পোজিট সাপ্লাই। আর মিক্স সাপ্লাই কি? যে সমস্ত প্রোডাক্টই মেন। আচ্ছা, আর আর্টিফিশিয়াল বান্ডেল মানে সবাই এই কাজগুলো সবাই করে না, ঠিক আছে, ঠিক আছে, আমরা বুঝতে পারলেন? আর্টিফিশিয়াল বান্ডেল মানে কি? যেটা সবাই করে না। আরে যেটা সবাই করে না তাকে বলে আর্টিফিশিয়াল বান্ডেল। ন্যাচারাল বান্ডেল কি বলেছিলাম? যেটা সবাই করে, সব দোকানদার করে। আমি একটা জিনিস কিনতে গেলাম, আমি বাজারে একটা জিনিস কিনতে গেলাম, এই দোকানেও যা করছে, যে বিহেভিয়ারটা করছে ওই দোকানেও একই বিহেভিয়ার করছে, সেটা ন্যাচারাল বান্ডেল, ন্যাচারালি, ঠিক আছে। আর আর্টিফিশিয়াল মানে সবাই এটা করে না, ঠিক আছে, এটা হচ্ছে তোমার ন্যাচারাল বান্ডেল। দেখো এখন আমি তোমাদের বলার চেষ্টা করি, এখন আমি এক্সাম্পলে আসি, তাহলে এবার ক্লিয়ার হবে, এবার কিছুটা হলেও ক্লিয়ার হবে। তাহলে বলো আমি কি বললাম, কম্পোজিট সাপ্লাই কি বললাম? স্যার কম্পোজিট সাপ্লাই হতে গেলে ন্যাচারাল বান্ডেল হতে হবে আর একটা মেন প্রোডাক্ট থাকতে হবে। কিন্তু মিক্স সাপ্লাই আর্টিফিশিয়াল বান্ডেল হবে, এবং সমস্ত প্রোডাক্টই মেন। আচ্ছা, তার মানে বুঝতে পারলে টুথপেস্ট আর টুথব্রাশ দুটো প্রোডাক্টই তো মেন। আরে দুটো প্রোডাক্টই তো মেন, আর এটা তো আর্টিফিশিয়াল বান্ডেলের মধ্যেই পড়ছে, তাই না? আর্টিফিশিয়াল বান্ডেল কি করে বললাম? সব দোকানদার কি কোনো দোকানে ধরো টুথব্রাশ আর টুথপেস্ট মানে প্যাক করে বেচছে, সব দোকানে তাই করবে না স্যার, সব দোকানে ম্যাক্সিমাম দোকানে টুথপেস্ট আর টুথব্রাশ আলাদা করতে, এটা মিক্স সাপ্লাই, ঠিক আছে তো। আচ্ছা, এবার যদি আমি ধরো একটা দোকানে ফোন কিনতে চলে গেছি, কি করে গেছি? একটা দোকানে ফোন কিনতে চলে গেছি, একটা ফোন কেনা আমার দরকার, ফোন কিনতে চলে গেছি। তো তোমরা নিজেরাই বলো, কোনো দোকানে যদি ফোন কিনতে যাই, তো ফোনের যে প্যাকেট থাকে, প্যাকেটে কি কি থাকে? তোমরা নিজেরা বলো, ফোনে কি কি থাকে? সরি, ফোনের প্যাকেটে কি কি থাকে? স্যার ফোন থাকবে, তারপর হচ্ছে চার্জার থাকবে, এই দুটো জিনিসও থাকবে, ফোন থাকে, চার্জার থাকে। কোনো কোনো ফোনের দোকানে দেখি ব্যাক কভারও দিয়ে দেয়, ঠিক আছে, বা কোনো কোনো ফোনের দোকানে টেম্পটেড গ্লাসও থাকে কিছু কিছু ফোনের সঙ্গে। মানে ফোনের সঙ্গে আমি আবার বলছি, আমি যদি কোনো একটা দোকানে ফোন কিনতে যাই, তাহলে ফোনের প্যাকেটে কি কি থাকবে? মোবাইল ফোনটা পাবো, ঠিক আছে, মোবাইল ফোন পাবো, চার্জার থাকবে, এই দুটো জিনিসও থাকবে, মোবাইল ফোন থাকবে, চার্জার থাকবে, এই দুটো জিনিস থাকবে। আর কি থাকতে পারে? ব্যাক কভার কোনো কোনো ফোনের সঙ্গে থাকে, কোনো কোনো ফোনের সঙ্গে টেম্পটেড গ্লাসও দিয়ে দেয়, ঠিক আছে। আর কি? হ্যাঁ, কোনো কোনো এখন তো আবার অনেক ফোন বেশ সব ফোনের সঙ্গে ইয়ারফোন দেয় না, মানে হেডফোন যেটাকে, বা কোনো কোনো ফোনের সঙ্গে দিতে পারে। তার মানে সমস্ত কিছুকে একটা প্যাক করে আমরা যদি ফোন কিনতে যাই, আমাকে কি বলে মোবাইল ফোনের জন্য এত টাকা দাম, চার্জারের জন্য এত টাকা দাম, হেডফোনের এত টাকা দাম, ব্যাক কভারে এত টাকা দাম, বাট বা টেম্পটেড গ্লাসের এত টাকা দাম, কোনোদিন বলে না, আমাকে কোনোদিনই এরকম বলবে না। তো আমাকে বললো যে পছন্দ হলো, তো ফোনের দামটা কত? বললো 15,000 দিয়ে দিলাম।
ঠিক আছে। আচ্ছা, আমি কি দোকানে কি ইয়ারফোন কিনতে গেছিলাম, আমি কি দোকানে চার্জার কিনতে গেছিলাম, আমি কি দোকানে ব্যাক কভার কিনতে গেছি? না স্যার, আপনি ফোন কিনতে গেছেন। মেন তোমার প্রোডাক্ট কোনটা এখানে? মেন কোনটা, যে মেন প্রোডাক্টের জন্য বাকি প্রোডাক্টগুলো বেচা হলো, মানে মেন প্রোডাক্ট কোনটা, যেই মেন প্রোডাক্টের জন্য বাকি প্রোডাক্টগুলো বেচা হচ্ছে? স্যার এখানে মেন প্রোডাক্ট তো দেখে বুঝতে হচ্ছে মোবাইল ফোন, ঠিক আছে? নাকি আমি এমন আমি ইয়ার আমি 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 কি দোকানে গেছি, বলছি আমাকে একটা ইয়ারফোন দাও, বা আমি বলেছি আমাকে চার্জার দাও, ঠিক আছে? যেই চার্জার দেখলাম তখন ফোনটা নিয়ে নিলাম, এরকম তো না। আমরা ফোন নিলে এইগুলো দেয়, তার মানে বুঝতে পারছো? আর এইটাকে সমস্ত ফোনের দোকানে এটাই করে। কারণ আমি যদি কোনো একটা স্যামসাং এর ফোন কিনতে যাই, আমি এই দোকানেও স্যামসাং এর ফোন কিনলে যা যা জিনিস পাবো অন্য দোকানে গেলেও একই পাবো। এটাই তো ন্যাচারাল বান্ডেল, সমস্ত দোকানে তাই করে। তাহলে কি বুঝতে পারলে? একটা মেন সাপ্লাই থাকবে, একটা ন্যাচারাল বান্ডেল, এই দেখেই তোমরা বুঝতে পারবে। আচ্ছা, আর একটা এক্সাম্পল দিই, তাহলে এটা কি কম্পোজিট সাপ্লাই, ঠিক আছে? নেক্সট এক্সাম্পলে যদি চলে আসি, ধরো তোমরা একটা ধরো তুমি 4 দিনে চলে গেছো, ঠিক আছে? ইমলে চলে গেছো, কি কিনতে চলে গেছো? ল্যাপটপ কিনতে। ল্যাপটপ দরকার, আরে ল্যাপটপ কিনতে চলে গেছো। তো তোমরা তো সবাই জানো ল্যাপটপ কিনলে ল্যাপটপের সঙ্গে কি দেয়? স্যার ল্যাপটপের ব্যাগ তো দেয়, ল্যাপটপ কিনলে ল্যাপটপের ব্যাগ দেয়। নাকি তুমি দোকানে গিয়ে বলেছো আচ্ছা আমাকে একটা ল্যাপটপের ব্যাগ দিন, ঠিক আছে? তো ল্যাপটপের ব্যাগ যেই তুমি দেখলে, ল্যাপটপের ব্যাগটা খুব ভালো মতন দেখে পছন্দ হলো, ঠিক আছে একটা ল্যাপটপ ঢুকিয়ে দিন। আরে তোমরা কি ব্যাগ পছন্দ করে ল্যাপটপ নাও, নাকি ল্যাপটপ পছন্দ হলে ব্যাগ নাও? তাই না? ল্যাপটপের সঙ্গে ব্যাগ, ল্যাপটপ যদি আমরা কিনতে যাই তাহলে ব্যাগ দেবে। আমরা যেই দোকান দিয়ে ল্যাপটপ কিনি না কেন, ল্যাপটপের সঙ্গে ব্যাগ দেবে। তার মানে এখানে বলো, এখানে তোমরা বুঝতে পারছো এখানে মেন প্রোডাক্ট কোনটা? এখানে কি মেন প্রোডাক্ট আছে, নাকি দুটোই মেন প্রোডাক্ট? এটা কি দুটোই মেন প্রোডাক্ট? না স্যার, দুটো মেন প্রোডাক্ট কি করে হবে? ল্যাপটপটা হচ্ছে মেন প্রোডাক্ট, ঠিক আছে? যদি কোনো মেন প্রোডাক্ট থাকে সেটাকে বলা হয় কম্পোজিট সাপ্লাই। তাহলে এটাও বুঝতে পারলে কম্পোজিট সাপ্লাই। এবার দেখো, এই উদাহরণটা আমি তোমাদের ক্লাসেই বলেছিলাম একবার, ঠিক আছে? কিছুদিন আগে ক্লাসেই বলেছিলাম, অনলাইন ক্লাসে বলেছিলাম। গিফট বক্স, ঠিক আছে? তোমরা দেখবে পুজোর সময়, ঠিক আছে, পুজোর সময় দেখবে অনেক অনেক দোকানে গিফট, মানে বিশেষ করে তুমি হলদিরামে যদি তোমরা চলে যাও, এই গিফট বক্স গুলো দেখতে পারবে, ঠিক আছে? সেই গিফট বক্সে কি কি আছে দেখো, দেখতে পাচ্ছ আমি লিখে রেখেছি। 2 পেপসি ক্যান, দেখো না, ক্যান ক্যান খায় অনেকে, পেপসি হতে পারে, 7 আপ হতে পারে, বিভিন্ন জিনিস থাকতে পারে। তো 500 গ্রামের কাজু বরফি, 250 গ্রামের হলদিরামের ভুজিয়া, 2 পিস ডার্ক চকলেট, একটা ফুটি, ঠিক আছে? এই ছোট ফুটিগুলো হয়। আচ্ছা, 1 পিস কেক, ঠিক আছে? আর হচ্ছে 50 গ্রাম বাদাম, সব মিলিয়ে একটা প্যাকেট করেছে। এবং এই প্যাকেটটার দাম ফিক্স করেছে কত জানে? প্যাকেটটার দাম ফিক্স করে 500 টাকা, ঠিক আছে? 500 টাকা, এই প্যাকেটটার দাম 500 টাকা। এবার আমি যদি তোমাকে বলি, এবার আমি যদি তোমাদের বলি এর মধ্যে মেন প্রোডাক্ট কোনটা, তুমি কি এখানে বুঝতে পারছো এর মধ্যে মেন প্রোডাক্ট কোনটা? ঠিক আছে? নাকি সব কটাই মেন প্রোডাক্ট? তোমাকে বলতে হবে এখানে এর মধ্যে কোনগুলো মেন প্রোডাক্ট, মানে কোনটা মেন প্রোডাক্ট, কোনটা যেই মেন প্রোডাক্টের জন্য বাকি জিনিসগুলো বেচা হচ্ছে, ঠিক আছে? নাকি এখানে সবকটাই মেন প্রোডাক্ট? এটা দেখো, এটা যদি তোমাদের বুঝতে অসুবিধা, তোমরা দেখো সমস্ত দোকানদার কি তাই করে? আরে সমস্ত দোকানে গেলে দেখো, এই দেখো এখানে আমি বলেছি সবকটা প্রোডাক্টই মেন প্রোডাক্ট। পেপসি মেন প্রোডাক্ট, কাজু বরফি মেন প্রোডাক্ট, হলদিরামের ভুজিয়া মেন প্রোডাক্ট, ডার্ক চকলেট মেন প্রোডাক্ট, ফ্রুটি মেন প্রোডাক্ট, কেক মেন প্রোডাক্ট, বাদাম মেন প্রোডাক্ট। আরে আমি যদি পেপসি কিনতে যাই কোনো দোকানে, পেপসি আমি পেয়ে যাবো, আরে পেপসি আলাদা পেয়ে যাবো। আমার এমন কোনো ব্যাপার যে আমি পেপসি কিনতে চলে গেছি আমাকে পুরো প্যাকেটই নিতে হবে, এরকম কোনো ব্যাপার নেই। তার মানে এটা কি সাপ্লাই? এটা তোমরা বুঝতে পারছো, স্যার এটা মিক্স সাপ্লাই। অর্থাৎ সমস্ত দোকানদার যেই কাজটা করে তাকে বলে ন্যাচারাল বান্ডেল। এটা তো সমস্ত দোকানদার এটা করবে না। আরে আমি একটা দোকানে চলে গেছি, এরকম প্যাকেট পেয়েছি, কিন্তু পাশের দোকানে দেখা গেলো পেপসি আলাদা বেচা হচ্ছে। তার মানে কি বুঝতে পারছো এটা? ও স্যার তাহলে এটা আর্টিফিশিয়াল বান্ডেল। তার মানে বুঝতে পারলে ব্যাপারটা, এটাও মিক্স সাপ্লাই। আচ্ছা ধরো, তোমরা ধরো প্যান্টালুন্সে চলে গেছো, ঠিক আছে? পুজোর সময় প্যান্টালুন্সে চলে গেছো, ধরো শার্ট কিনবে, ঠিক আছে? শার্ট পছন্দ হয়েছে, শার্টটা কিনেছো, ঠিক আছে? শার্ট কিনেছো, হ্যাঁ, সেই প্যান্টালুন্সে গেছো, দেখা গেল একটা প্যাক করা আছে শার্টের সঙ্গে টাই, শার্টের সঙ্গে টাই, আর শার্ট আর টাই একসঙ্গে প্যাক করেছে, প্যাক করে তার দাম করেছে 2000 টাকা। দেখো বোঝার চেষ্টা করো, 2000 টাকা দাম করেছে। এবার তুমি বলো এই দুটোর মধ্যে এই যে শার্ট আর টাই দুটো প্যাক করেছে, এখানে কি দুটোই কি তোমার মেন সাপ্লাই? দুটোই কি মেন? দুটো প্রোডাক্টই কি মেন, নাকি একটা প্রোডাক্ট মেন? আর যদি একটা প্রোডাক্ট মেন হয় তাহলে কোন প্রোডাক্টটা মেন? তোমরা বলছো স্যার শার্টটা মেন। আরে কি বলছো শার্টটা মেন কেন? তোমার টাইটা মেন নয়? টাইটা মেন নয়, দুটোই তো তোমার মেন। তুমি কি টাই আলাদা করে কিনতে যেতে পারো না? কি মনে হয় একটা শার্ট তোমরা যে একটা টাই যে কিনবে ওই টাই দিয়ে কি সমস্ত শার্টে পড়বে? তো ব্যাপারটা তো বুঝতে হবে ব্যাপারটা।
দেখো টাইও আমি আলাদা করে কোনো দোকান থেকে কিনতে পারি, আচ্ছা শার্টও আমি আলাদা করে কোন দোকান থেকে কিনতে পারি। তুমি যদি ডায়মন্ড প্লাজা চলে যাও, ঠিক আছে, তুমি দেখবে প্যান্টালুন্সে দেখবে একটা অফার দিয়েছে শার্ট আর টাই একসঙ্গে 2000 টাকা। তুমি উপরে চলে যাও, রিলায়েন্স ট্রেন্ডে চলে যাও, ম্যাক্সে চলে যাও, দেখো টাই আলাদা করে বেচা হচ্ছে। তা সব দোকানদার কি তাই করছে না? সব দোকানদার তাই করছে না। আরে সবাই যেটা করে তাকে বলে কম্পোজিট সাপ্লাই, মানে তোমার ন্যাচারাল বান্ডেল। এটা ন্যাচারাল বান্ডেলের মধ্যে পড়ছে না, এটা মিক্স সাপ্লাই, দুটো আলাদা আলাদা করে পাওয়া যায়। আচ্ছা একটা এক্সাম্পল নাও না, তোমরা দেখবে এটা সিলেদার্সে পাওয়া যায়, সেটা হচ্ছে তোমার একটা পাস আর একটা হচ্ছে মানে একটা ওয়ালেট আর হচ্ছে বেল্ট, ঠিক আছে। ওয়ালেট আর বেল্ট মিলে ওদের একটা প্রাইস ফিক্স করে কত, 500 টাকা। ওয়ালেট আর বেল্ট মিলে প্রাইস ফিক্স করে 500 টাকা। তো তোমরা নিজেরাই বলো এটা কি সাপ্লাই, এটা কম্পোজিট সাপ্লাই না মেন সাপ্লাই? আমি সাহায্য করছি বলতে, ঠিক আছে। কম্পোজিট সাপ্লাই কি, যার মধ্যে একটা মেন সাপ্লাই থাকে, তাকে বলে কম্পোজিট সাপ্লাই। স্যার এটা কিন্তু কোনো মেন সাপ্লাই নেই, কারণ দুটোই আলাদা আলাদা করে বেচা যায়, দুটোই আলাদা। তাহলে বুঝতেই পারলে এটা মিক্স সাপ্লাই। এই তো বুঝে গেছো, মিক্স সাপ্লাই। আচ্ছা এরপরে দেখো একটা এক্সাম্পল দেখতে পাচ্ছ, টিভি আছে, আরে কোনো দোকানে টিভি কিনতে চলে গেছে, ঠিক আছে, টিভি কিনতে চলে গেছি। তো টিভি আমি বলেছি টিভিটা দেখেছি, টিভি দেখে পছন্দ হয়েছে, বললো কত টাকা দাম, আমি জিজ্ঞাসা করলাম, বললো 80,000, ঠিক আছে। টিভি আছে, টিভির সঙ্গে রিমোট দিয়েছে, ওয়ারেন্টি কার্ড দিয়েছে, ট্রান্সপোর্ট সার্ভিস দিয়েছে, ঠিক আছে, আবার প্যাকিং চার্জেস দিয়েছে, সমস্ত কিছু নিয়ে বিল করেছে 80,000, সমস্ত কিছু নিয়ে বিল করেছে 80,000। আচ্ছা কি মনে হয় এর মধ্যে কোনটা মেন প্রোডাক্ট, যেই প্রোডাক্টটার জন্য বাকি সমস্ত জিনিস বেচা হচ্ছে? অর্থাৎ রিমোট বেচা হচ্ছে, ওয়ারেন্টি হচ্ছে, ট্রান্সপোর্ট সার্ভিস, প্যাকিং সমস্ত বেচা হচ্ছে। স্যার এখানে মেন প্রোডাক্ট টিভি। টিভি যদি না বেচা হয় তাহলে এইগুলোর কোনো মূল্যই নেই, ঠিক আছে, তো এইগুলোর কোনো মূল্যই নেই। তার মানে এটা হচ্ছে কম্পোজিট সাপ্লাই, মেন প্রোডাক্ট টিভি। আচ্ছা এইবার তার মানে তোমরা তো বুঝেই গেলে কোনটা কম্পোজিট সাপ্লাই কোনটা মেন সাপ্লাই। তোমরা যখন বুঝে গেছো কম্পোজিট সাপ্লাই কোনটা, মেন সাপ্লাই কোনটা, তাহলে এবার তো আমরা ট্যাক্স রেট নিয়ে আলোচনা করতেই পারি, তাই না? আরে কম্পোজিট সাপ্লাই আর মেন সাপ্লাই যদি আমাদের মাথায় দিয়ে একবার ঢুকে যায় তাহলে তো আমরা ট্যাক্স রেট নিয়ে আলোচনা করতে পারি না। আমরা জিএসটি রেট কত হবে সেটা জানার জন্যই কিন্তু আমরা কম্পোজিট সাপ্লাই হবে না মিক্স সাপ্লাই হবে এটা জানা খুব জরুরি। তাহলে দেখো আমরা যদি বলি একটা দোকানে চলে গেছি, ধরো টুথপেস্ট, ঠিক আছে, ধরো কোলগেট একটা টুথব্রাশ, দুটো আছে, দুটো মিলে 50 টাকা ফিক্সড করেছে। এবার ধরো এর উপর ধরো 12% জিএসটি, কত পার্সেন্ট, এর উপর 12% জিএসটি। টুথপেস্ট যদি আলাদা করে বেচা হয় তাহলে 12% জিএসটি, আর টুথব্রাশের উপর তোমার 18% জিএসটি, ঠিক আছে। এর কি সাপ্লাই? স্যার এটা মিক্স সাপ্লাই। মিক্স সাপ্লাই কি বলে জানো? মিক্স সাপ্লাই রুল কি বলে জানো? মিক্স সাপ্লাই বলে, মিক্স সাপ্লাই বলে এই যে একটা প্যাকেটের মধ্যে যে অনেকগুলো প্রোডাক্ট আছে না, যেই প্রোডাক্টের জিএসটি রেট সবচেয়ে বেশি, যেই প্রোডাক্টের জিএসটি রেট সবচেয়ে বেশি, যেই আবার বলছি যেই প্রোডাক্টের জিএসটি রেট সবচেয়ে বেশি সেটাই হবে হচ্ছে তোমার মিক্স সাপ্লাই জিএসটি রেট। তার মানে এখানে কত হবে, 50 টাকার উপর 18%। কেন 18% হলো আশা করি বুঝতে পেরেছো। স্যার এই প্যাকেটটার মধ্যে টুথপেস্ট মানে কোলগেট আর টুথব্রাশ দুটো মিলে আছে, তো এখানে জিএসটি এর সবচেয়ে বেশি আছে টুথব্রাশে, তাই এখানে আমরা 18% বসিয়ে দিলাম। আচ্ছা এবার দেখো তার মানে বুঝতে পারলে মিক্স সাপ্লাইয়ের ক্ষেত্রে জিএসটি রেট কি করে বসে। আচ্ছা এবার যদি কম্পোজিট সাপ্লাই বলি, ধরো এর উপর জিএসটি, মোবাইলের উপর আমরা জানি 18% জিএসটি হয়ে গেছে, ইয়ারফোনের উপর ধরো 12%, এটার উপর ধরো 5%, ঠিক আছে, আর এটার উপর ধরো 5%, ঠিক আছে। তাহলে সব কটা বলে দিলাম। কম্পোজিট সাপ্লাইয়ের জিএসটি রেট কি বলছে, কম্পোজিট সাপ্লাইয়ের ক্ষেত্রে দেখতে হবে মেন সাপ্লাই কোনটা, মেন সাপ্লাই কোনটা, মেন সাপ্লাই জিএসটি রেটই হয়ে যাবে কম্পোজিট সাপ্লাই জিএসটি রেট। তার মানে কত, মেন সাপ্লাই কত, স্যার মেন সাপ্লাই তো মোবাইল, তো মোবাইলের জিএসটি রেট 18%। ধরো এই মোবাইল ফোনটার দাম ধরো আমার 15,000 টাকা, তার মানে সেক্ষেত্রে কি হবে, 15,000 টাকার উপর 15,000 টাকার উপর হবে 18%। তাহলে বুঝতে পারলে ব্যাপারটা, রুলটা বুঝতে পারলে তো, মেন হচ্ছে এটা। একই রকম ভাবে ল্যাপটপ আর ল্যাপটপ ব্যাগ, ল্যাপটপ আর ল্যাপটপ ব্যাগ, ঠিক আছে। ল্যাপটপের জিএসটি রেট ধরো, ল্যাপটপের জিএসটি রেট আছে ধরো 18%, ঠিক আছে, আর ল্যাপটপ ব্যাগের জিএসটি রেট আছে ধরো 12%। এটা কি সাপ্লাই, স্যার কম্পোজিট সাপ্লাই। ও স্যার কম্পোজিট সাপ্লাই মানে তো যেটা মেন সাপ্লাই, মেন সাপ্লাই ল্যাপটপ, তার মানে ল্যাপটপের রেটটা বসে তার 30,000 টাকার উপর 18%। তাহলে বুঝতে পারলে জিএসটি রেট কি করে হয়। এবার দেখো এখানে দেখো পেপসি ক্যান, এর ওপর ধরো জিএসটি পার্সেন্ট ধরো আমি ধরছি এটা 12%, ঠিক আছে। জানি না, আমি কিন্তু এগুলো কিন্তু একটা এস্টিমেট করে দিচ্ছি, কোনো অ্যাকুরেট না যে তোমরা খুঁজবে এটাই জিএসটি রেট, আমি এটা অ্যাকুরেট একটা অ্যাজাম্পশন করে দিচ্ছি। 18%, এটা ধরো 5%, ঠিক আছে, এটা ধরো 28%, ঠিক আছে, এটা ধরো 12%, এটা 18%, এটা 5%।
তাহলে এটা বলে এটা কি সাপ্লাই স্যার? এটা তো মিক্স সাপ্লাই। মিক্স সাপ্লাইয়ের ক্ষেত্রে কি বলেছি স্যার? মিক্স সাপ্লাইয়ের ক্ষেত্রে আপনি বলেছেন যেই প্রোডাক্টের জিএসটি রেট সবচেয়ে, মানে এখানে তো অনেকগুলো প্রোডাক্ট নিয়ে তো একটা প্যাক করা হবে, ঠিক আছে? জিএসটি রেট হাইয়েস্ট যেটা সেটাই হবে তোমার মিক্স সাপ্লাই জিএসটি রেট। হাইয়েস্ট কত এখানে স্যার? 28%। এর প্যাকেটটার দাম ধরো 500 টাকা, তার উপর 28% বসে যাবে জিএসটি। তো আশা করি বুঝতে পারলে। শার্ট আর টাই, ঠিক আছে? শার্টের জিএসটি ধরো 12% আর টাইয়ের জিএসটি ধরো 18%। সেক্ষেত্রে এটা কি সাপ্লাই স্যার? মিক্স সাপ্লাই। স্যার মিক্স সাপ্লাইয়ের রুলটা আপনি বলেছেন মিক্স সাপ্লাইয়ের ক্ষেত্রে জিএসটি রেট বসবে হাইয়েস্ট, যেটা হাইয়েস্ট, ঠিক আছে? যেই জিএসটি রেটটা হাইয়েস্ট সেটাই বসিয়ে যাবে। তাহলে এর উপর 18% বসে যাবে, ঠিক আছে? ওয়ালেট আর বিল ধরো এটার উপর 12% আর এর উপর 18%, ঠিক আছে? এর উপর 12%, এর উপর 18%, তাহলে কত হবে? কত বসবে এখানে জিএসটি এর? স্যার এখানে এটা তো মিক্স সাপ্লাই, মানে হাইয়েস্টটা বসবে, হাইয়েস্ট 18%। আচ্ছা লাস্ট টিভি আছে, রিমোট আছে। ধরো এখানে কোথায় লিখবো? টিভির উপর ধরো 12%, রিমোটের উপর ধরো এটার উপর ধরো 18%, ঠিক আছে? তো ওয়ারেন্টির উপর ধরো 12%, ঠিক আছে? ট্রান্সপোর্ট চার্জের উপর ধরো 12% আর এটার উপর ধরো 18%। তার মানে এখন প্রশ্ন হলো এটা কি সাপ্লাই স্যার? এটা কম্পোজিট সাপ্লাই। তো এর উপর কত পার্সেন্ট জিএসটি রেট বলবে স্যার? আপনি বলেছেন মিক্স সাপ্লাইয়ের ক্ষেত্রে যেটা হাইয়েস্ট হবে সেটা জিএসটি রেট, আর কম্পোজিট সাপ্লাইয়ের ক্ষেত্রে যেটা মেন প্রোডাক্টের জিএসটি সেটা বলবে। তার মানে এখানে টিভির দাম যদি 80,000 টাকা হয়, তো 80,000 টাকার মেন প্রোডাক্ট কোনটা স্যার? টিভি। টিভির 12%, 80,000 টাকার উপর 12% বসিয়ে যাবে। তাহলে বোঝা গেল। দেখো মিক্স সাপ্লাইয়ের ক্ষেত্রে ট্যাক্সেবল ট্রিটমেন্টটা কি বলেছি? মিক্স সাপ্লাই কম্প্রাইজিং অফ টু অর মোর সাপ্লাই শ্যাল বি ট্রিটেড অ্যাজ সাপ্লাই, ঠিক আছে, অফ দ্যাট পার্টিকুলার সাপ্লাই দ্যাট অ্যাট্রাক্ট হাইয়েস্ট রেট অফ ট্যাক্স, হাইয়েস্ট রেট। আরে মিক্স সাপ্লাই কি? মিক্স সাপ্লাই মানে কোনো একটা প্যাকেট করেছে, ওর মধ্যে অনেকগুলো প্রোডাক্ট থাকবে, যেই প্রোডাক্টের জিএসটি এর সবচেয়ে হাইয়েস্ট সেটাই হবে মিক্স সাপ্লাই। দেখো আমি তোমাদের বোঝার জন্য কিছু একটা জাস্ট ডিফারেন্স করে দিয়েছি কম্পোজিট সাপ্লাই আর মিক্স সাপ্লাই। বলছে টু অর মোর সাপ্লাই হতে হবে, এটাও টু অর মোর সাপ্লাই হতে হবে। এখানে একটা কম্পোজিট সাপ্লাই প্রিন্সিপাল সাপ্লাই থাকবে, কিন্তু মিক্স সাপ্লাই দুটোই প্রিন্সিপাল, মানে দুটোই মেন প্রোডাক্ট, বলতো দুটোই মেন প্রোডাক্ট, কিন্তু সেপারেটলি সাপ্লাই, আলাদা করে সাপ্লাই করতে পারি। এটা ন্যাচারাল বান্ডেল আর এটা হচ্ছে আর্টিফিশিয়াল বান্ডেল। এর ট্যাক্স লাইবিলিটি ট্যাক্স রেট অফ প্রিন্সিপাল সাপ্লাই, এটা সাপ্লাই অফ হাইয়েস্ট রেট অফ ট্যাক্স, হাইয়েস্ট রেট যেটা হাইয়েস্ট রেট হবে, ঠিক আছে? তো আশা করি বুঝতে পেরেছো। আর এই যে মিক্স সাপ্লাই না, মিক্স সাপ্লাই সাধারণত ক্যাটারিং বিজনেসে এটা লক্ষ্য করা যায়। ধরো একটা বড় একটা সেমিনার হয়েছে, ঠিক আছে? সেই সেমিনারে অনেক লোক এসছে, ঠিক আছে? অনেক লোক এসছে, তো তাদের তো একটা লাঞ্চের ব্যবস্থা করতে হবে, মানে দুপুরে হয়েছে সেমিনারটা, তো ওদের তো একটা লাঞ্চের ব্যবস্থা করতে হবে। তো লাঞ্চের যে একটা প্যাকেট করেছিল না, একটা আশেপাশে কোনো রেস্টুরেন্টকে বলে দিয়েছিল, সেই প্যাকেটের মধ্যে কি কি ছিল না, বেশ ভালো ভালো খাবার ছিল। ফ্রাইড রাইস ছিল, চিলি চিকেন ছিল, ফিশ ফ্রাই ছিল, মিষ্টি ছিল, আইসক্রিম ছিল এবং জলের বোতল ছিল, সব মিলে একটা প্যাকেট করেছে। তো তোমরা বলো এটা কি সাপ্লাই বলে? মিক্স সাপ্লাই বলে কম্পোজিট সাপ্লাই? তো এখানে বলতে পারি তোমরা যদি কম্পোজিট সাপ্লাই বলো তাহলে কি বলবে তোমরা? খোঁজের মধ্যে মেন সাপ্লাই কোনটা স্যার? এখানে তো মেন সাপ্লাই নেই, কারণ দোকানদারগুলো সমস্ত প্রোডাক্টই আলাদা করে বেচতে পারে, তার মানে এটা মিক্স সাপ্লাই। আশা করি বুঝতে পেরেছো। তো এই হচ্ছে কম্পোজিট সাপ্লাই আর হচ্ছে তোমার মিক্স সাপ্লাই। তো আজকের এই ভিডিওতে আমি কি কি বললাম? আমরা সিজিএসটি অ্যাক্টের যে সেকশন 7 ছিল আর সেকশন 8 ছিল, দুটো ভালো মতন কভার করে দিলাম, তার মানে কি কি বললাম? সাপ্লাই জিনিসটা সম্পর্কে ডিটেলসে বললাম, এর বাইরে কিছু নেই। আর বললাম কি কম্পোজিট সাপ্লাই, মিক্স সাপ্লাই। তাহলে আশা করি বোঝা গেল।